ঘটনাটি মাছ ধরা কেন্দ্রিক। ঘটনাটি আমার কাছে খুবই অন্যরকম লেগেছে। এমন ঘটনা সচরাচর আসলে পাওয়া যায় না। আশা করি ঘটনাটি আপনাদেরও ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। প্রিয় লিসেনার্স, ঘটনাটির সময় অনেক আগে, 1950 সালের দিকে। আশিক ভাইয়ের দাদা, তার নাম ছিল সরফরাজ, এবং তার ছোট ভাইয়ের নাম ছিল শাহনেওয়াজ। সরফরাজ এবং শাহনেওয়াজ দুইজন একত্রে রাত্রে তাদের বাড়ির পাশে বয়ে যাওয়া একটি ছোট্ট নদীতে মাঝে মধ্যেই মাছ ধরতে যেতেন। এটা শখের বশে মাছ ধরতেন, রাত জেগে মাছ ধরতেন। সকালবেলা সেই মাছ পরিবারের জন্য কিছু রাখতেন, আর যদি এক্সট্রা থাকতো তাহলে সেটা বিক্রি করে দিতেন। তো একদিন সরফরাজ, মানে যিনি আশিক ভাইয়ের দাদা, উনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন, কিন্তু ওই দিন মাছ ধরতে যাওয়ার কথা ছিল দুই ভাইয়ের একসাথে। শাহনেওয়াজ এসে বড় ভাইকে যখন বলে, তখন বড় ভাই নিজের অসুস্থতার কথা জানান এবং তাকে সরফরাজকে বলেন যেন সরফরাজ আজকে মাছ ধরতে না যায়। ওই দিন ছিল আবার পূর্ণিমা। পূর্ণিমাতে নদীতে নাকি ভালো মাছ পাওয়া যায়। তো সরফরাজ কিছুতেই থেকে যেতে রাজি হলেন না। বললেন যে ঠিক আছে, তুমি বাসায় থাকো, আমি একাই মাছ ধরতে যাব। কিন্তু শাহনেওয়াজ উনি বলছেন, মানে সরফরাজকে যখন এটা বললেন শাহনেওয়াজ, তখন সরফরাজ যিনি আশিক ভাইয়ের দাদা, তিনি বললেন না, তুমি একা যাইবা, কোনো সমস্যা যদি হয়। তখন সরফরাজের এই কথা শুনে শাহনেওয়াজ বললেন যে না, আমি দোয়া কালাম জানি, আমার তেমন কোনো সমস্যা হবে না। তো ঠিক আছে, শাহনেওয়াজ উনি মাছ ধরতে চলে গেলেন। নদীটার কথা একটু বলে রাখি। নদীটা ছোট্ট নদী, এপাশ থেকে ওপাশ নৌকা চালিয়ে যেতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে, এবং চাঁদের আলোতেও এপার থেকে ওপার স্পষ্ট দেখা যায়। অনেকেই নদীতে মাছ ধরতে আসেন রাতের বেলা, একটু দূরে দূরে তারা জাল পাতেন। তো সেই দিনও যেহেতু পূর্ণিমা ছিল, বেশ অনেকেই মাছ ধরতে এসেছেন। বেশ দূরে দূরে নৌকাগুলো আছে, নৌকাতে আলো জ্বলছিল। শাহনেওয়াজও উনি মাছ ধরছেন। মাছ ধরতে ধরতে এতটাই মগ্ন হয়ে পড়েছিলেন, চারদিকে যে কি হচ্ছে উনি কিছুই বুঝতে পারেননি। একসময় হঠাৎ উনি ফিল করেন নৌকাটা অস্বাভাবিক রকমের দুলছে। উনি চারদিকে তাকিয়ে দেখেন বড় বড় ঢেউ আর অথই পানি। চারদিকে শুধু পানি আর পানি দেখা যায়, কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না। সরফরাজ ভাই উনি তো সাথে নাই যেহেতু, এজন্য শাহনেওয়াজ ওই সময়ে ভয় পেয়ে যান যে কি ব্যাপার, কোথায় আসলাম। তখন দ্রুত উনি আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দেন এবং নৌকাতে ফু দিয়ে নৌকা বন্ধ করে ফেলেন। শাহনেওয়াজ যখনই নৌকাটা বন্ধ করে ফেলেছে, গম্ভীর শব্দে একটি কণ্ঠস্বর তার কানে ভেসে আসে যে কি রে, মাছ কি তোরা একাই খাবি, আমাদেরকে কিছুই দিবি না? শাহনেওয়াজ ভাবে কি ব্যাপার, কথা বলে উঠল কে? নিশ্চয়ই অনেকক্ষণ ধরে মাছ টাছ ধরেছে, সে কানে ভুল শুনছে। আর আশেপাশে যে অথই পানি দেখছে এটাও মনে হয় ভুল। সে ওই নদীতেই আছে, যেহেতু সে নৌকা চালাই নাই, বইটা তেমন ভাবে সে বায় নাই, সুতরাং এত দূরে সে কিভাবে আসবে? এত দূরে আসার তো কোনো সম্ভাবনাই নাই। সুতরাং এই সবগুলো তার চোখের ভ্রম হচ্ছে এবং কানে সে ভুল শুনছে। এরপর আবারও একই কণ্ঠস্বর ভেসে ওঠে এবং শাহনেওয়াজ শুনতে থাকেন, কি রে, মাছ কি তোরা একাই খাবি, আমাদেরকে দিবি না? তখন শাহনেওয়াজ সত্যি সত্যি ভয় পেয়ে যান। তিনি সমস্ত শক্তি দিয়ে নৌকা চালিয়ে যে কোনো একটা জায়গায় যাওয়ার চেষ্টা করতে থাকেন, কিন্তু তিনি জানেন না তিনি কোথায় যাবেন, কারণ চতুর্দিকে শুধু পানি আর পানি, কুল কিনারা দেখা যাচ্ছে না। উনি নৌকা বেয়ে কোথায় যাবেন? তারপরও উনি চেষ্টা করতে থাকেন যে কোনো একদিকে যাওয়ার জন্য, কিন্তু অদ্ভুত ব্যাপার, নৌকা 1 ইঞ্চিও সেখান থেকে আগাতে পারে না তারা। শাহনেওয়াজ যখন আপ্রাণ চেষ্টা করছে, তখন হঠাৎ শাহনেওয়াজ দেখতে পায় নৌকার চতুর্দিকে বেশ কিছু মানুষের মতো মাথা, কিন্তু সেই মাথাগুলো আকারে বেশ বড়, সেগুলো নৌকার
চতুর্দিকে ভেসে ওঠে। একজন কথা বলছে শাহনেওয়াজের সাথে, বলছে, নৌকাটা তো তুই বন্ধ করে দিলি, আমাদেরকে মাছ দে, আমরাও মাছ খাই, তোর ভালো হবে। তখন শাহনেওয়াজ বলছে, না, আমি এত কষ্ট করে মাছ ধরি, তোমাকে কেন মাছ দিব। ওদের সাথে তর্কাতর্কি শুরু করে দিয়েছে। শাহনেওয়াজ দেখে যে নৌকার চতুর্দিকে 12টি মাথা, তার মানে 12টা জিনের একটি দল সেখানে আছে। তখন জিনদের যে সর্দার, সে শাহনেওয়াজকে বলে, তুই তো আজকে মারা যাবি, তোকে আমরা ছাড়বো না। তখন শাহনেওয়াজ বলে যে, ওরে আহম্মক, তুই কি ভুলে গেছিস একটু পরেই ফজরের আজান হবে, তখন তুই তো আমার কিছুই করতে পারবি না, তুই তো এখান থেকে চলে যেতে বাধ্য। তখন ওই জিনের সর্দার রাগ করে বলে ওঠে যে, ফজরের আজান হলেও তোকে এমন ভাবে অদৃশ্য করে এখানে রেখে দেব যে এখান দিয়ে যত লোকই যাক না কেন কেউ তোকে দেখতে পাবে না, কিন্তু তুই সবাইকে দেখতে পাবি। তখন শাহনেওয়াজ আরো ভয় পায় যে আসলেই তো এদের সাথে ঝামেলা করে পারা যাবে না। তখন শাহনেওয়াজের মাথায় একটি বুদ্ধি খেলে যায়। শাহনেওয়াজের বাবার কাছ থেকে শেখা একটি দোয়া পড়ে তার মাথায় থাকা পাগড়িতে একটি গিট দিয়ে এই 12 জনের মধ্যে একটি জিনকে সে আটকে ফেলে। ওদিকে জিনের সর্দার তার সাথে তো হম্বি তম্বি করছে যে তোকে তো মেরে ফেলবো। তখন শাহনেওয়াজ বলে, তুই তোর দলের সদস্যদের একটু গুনে দেখতো তোরা কয়জন। তখন সর্দার বলে 12 জন। বলে আবার গুন। তো সর্দার গুনে দেখে একজন কম। তখন শাহনেওয়াজ বলে, এই একজনকে আমি আটকে ফেলেছি, আমাকে ভালোই ভালোই বাড়িতে পৌঁছে দে, মানে বাড়ির পাশে কাছে যে ঘাট আছে সেখানে পৌঁছে দে, না হলে একে আমি ছাড়বো না। তখন জিনদের সর্দার বলে যে, না, তুই ওকে ছেড়ে দে। তখন শাহনেওয়াজ শর্ত দেয় যে যদি সে সহি সালামতে পৌঁছে দেয় তাকে তার বাড়ির কাছে ঘাটে, তাহলে ওই জিনকে সে ছেড়ে দেবে। তখন সর্দার বলে, ঠিক আছে, যেহেতু তুই প্রতিশ্রুতি দিলি আমাদেরকে যে ওকে ছেড়ে দিবি, তাহলে আমরাও আমাদের প্রতিশ্রুতি রাখবো, তোকে তোর বাড়ির ঘাটে পৌঁছে দিচ্ছি, কিন্তু কথার জন্য কোনো হেরফের না হয়, আমাদের দলের এই সদস্যকে তোকে ছেড়ে দিতে হবে। তখন শাহনেওয়াজ কথা দেন যে হ্যাঁ, আমি ঘাটে পৌঁছানোর পর একে ছেড়ে দেব। তখন ওই জিনের সর্দার শাহনেওয়াজকে বলে যে তুই চোখ বন্ধ কর। চোখ বন্ধ করার পরে শুধু একটু শো শো শব্দ শাহনেওয়াজের কানে এসেছিল। কয়েক মুহূর্ত পরেই শাহনেওয়াজকে ওই জিনের সর্দার বলে, এবার চোখ খোল। শাহনেওয়াজ চোখ খুলে দেখে যে সে তার বাড়ির কাছে যেই ঘাটটা, নদীর ঘাট, সেখানে নৌকা সহ সে চলে এসেছে। ফজরের আজান দেবে দেবে ভাব। তখন জিনের সর্দার বলে, এবার আমার দলের এই সদস্যকে তুই ছেড়ে দে। ওই সময় শাহনেওয়াজের মাথায় একটি দুষ্টু বুদ্ধি খেলে যায়, যেটি তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায়। সে তখন জিনের সর্দারকে বলে যে না, এই সদস্যকে আমি ছাড়বো না, একে আমি আমার কাছে রেখে দেব, একে দিয়ে আমি কাজ করাবো, আমার যখন মনের ইচ্ছা করবে তখন আমি ছেড়ে দিব। তখন জিনের সর্দার বলে যে তুই তো প্রতিশ্রুতি দিয়েছিলি আমাদেরকে দেখে ছেড়ে দিবি, আমরা তো আমাদের প্রতিশ্রুতি রেখেছি, তোর তো ক্ষতি করি নাই, তাহলে তুই কেন আমার দলের এই সদস্যকে ছাড়বি না? বলে না, আমি ছাড়বো না, আমি আমার প্রতিশ্রুতি রাখলাম না, একে দিয়ে আমি কাজ করাবো। তখন জিনের সর্দার বলে, তুই কিন্তু কাজটি ভালো করলি না, কারণ প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করাটা কিন্তু মোটেই উচিত নয়। আমরা জিন হয়ে তোর সাথে প্রতিশ্রুতি রক্ষা করলাম, আর তুই আশরাফুল মাখলুকাত হয়ে তুই প্রতিশ্রুতি ভঙ্গ করলি। তখন শাহনেওয়াজ বলে যে হ্যাঁ, ভঙ্গ করলাম, একে দিয়ে আমি কাজ করাবো। আসলে শাহনেওয়াজের মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গিয়েছিল। সে চিন্তা করেছিল যেহেতু একে আটকে ফেলেছি, একে দিয়ে আমি কাজ করাবো, এমন একটি প্ল্যান তার মাথায় কাজ করে। কিন্তু আসলে তার এই প্ল্যানটা মোটেও ভালো ছিল না। যাই হোক, শাহনেওয়াজ বাড়িতে চলে আসেন।
চলে আসার পর শাহনেওয়াজ চিন্তা করে যে বড় ভাইকে বিষয়টা বলবো, তিনি কি মনে করবেন। তখন বড় ভাইকে উনি কিছু বলেন না, বরং বড় ভাইকে গিয়ে মানে বড় ভাই যিনি সরফরাজ, যিনি আশিক ভাই দাদা, তাকে গিয়ে বলেন যে বড় ভাই, তোমার কষ্ট করে রাতের বেলা মাছ ধরতে যাওয়ার দরকার নাই, আমি একাই মাছ ধরবো, কোনো সমস্যা নেই, তুমি বাসায় থাকো। তো বড় ভাই বলে যে কি ব্যাপার, আমরা একসাথে মাছ ধরতাম, তুমি আবার কেন একা একা মাছ ধরতে চাচ্ছ? তখন বলে যে না, আমি একাই মাছ ধরবো, তুমি দেখবা যে অনেক মাছ পাচ্ছি আমি। তো বড় ভাই আসলে শুরুর দিকে কিছু মানে বুঝতে পারে নাই, উনি বলে যে ঠিক আছে, তুমি যদি একা মাছ ধরো ধরো, আমার কোনো সমস্যা নেই। এখন প্রতিদিন শাহনেওয়াজ যে কাজটি করেন সেটা হচ্ছে ওনার মাথার ওই পাগড়িটা উনি সাথে নিয়ে যান, বিশেষ ওই পাগড়িটা যেটাতে একটি গিট দিয়ে, দোয়া পরে একটি গিট দিয়ে একটি জিনকে উনি আটকে ফেলেছিলেন। উনি যখনই নৌকা নিয়ে মাছ ধরতে যেতেন তখনই ওই 12টা জিনের যেই দলটা ছিল তার মধ্যে একটা তো বন্দী ছিল, আর ওই যে সর্দার সহ আরো 10 জন, মানে মোট 11 জন, তারা ওই নৌকার কাছে এসে হাজির হতো, এসে বলতো যে শাহনেওয়াজ, আমাদের দলের এই সদস্যকে ছেড়ে দে। তখন শাহনেওয়াজ বলতো যে ঠিক আছে, তাহলে আমাকে মাছ ধরে দে, তাহলে বিবেচনা করব। তখন কি করতো যে ওই জিনেরা তাদেরকে মানে শাহনেওয়াজকে মাছ ধরে দিত, মানে এত পরিমাণে দিত না যাতে করে মানুষের মনে সন্দেহ হতে পারে, মোটামুটি ভালো মাছ ধরে দিত। এখন শাহনেওয়াজের বড় ভাই সরফরাজ উনি দেখে কি ব্যাপার, শাহনেওয়াজ তো ভালোই মাছ ধরতে পারে একা একা গিয়ে, তা আমি আর না যাই। এদিকে শাহনেওয়াজও বড় ভাইকে বলে যে ভাই, তোমার যাওয়ার দরকার নেই। তো এই জন্য আসলে সরফরাজ যিনি আশিক ভাইয়ের দাদা, উনি শাহনেওয়াজের সাথে ওইভাবে মাছ ধরতে যাওয়ার আর ইচ্ছা পোষণ করে নাই। কিন্তু কেন যেন সরফরাজের মনে একটি সন্দেহ জাগে যে কি ব্যাপার, আসলে কি ঘটছে, শাহনেওয়াজ এত মাছ কিভাবে পায়। কিন্তু আসলে শাহনেওয়াজ জিনদেরকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে এটি তিনি বুঝতে পারেন নাই। একদিন সরফরাজ শাহনেওয়াজকে খুব ভালো করে ধরে যে কি ব্যাপার, সত্যি করে বলতো আসলে ঘটনা কি, আমি মাছ ধরতে যাওয়ার কথা বললেই আমাকে সাথে নিস না, অথচ ভালোই মাছ পাচ্ছিস, ঘটনা কি? তখন শাহনেওয়াজ সব ঘটনা খুলে বলে। খুলে বলার সাথে সাথে সরফরাজ খুবই ভয় পান, বলে তুই কাজটা মোটেও ভালো করিস নাই, কারণ প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করা এটা কিন্তু উচিত হয় নাই। আর সবচেয়ে বড় কথা, একটা জিনকে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে, তারা তো তোকে পৌঁছে দিয়েছিল, তারপরে উচিত ছিল তাকে ছেড়ে দেয়া। এখন তো এরা যে কোনো ভাবে তোর উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে, এখন কি হবে? তো তুই এই জিনটাকে ছেড়ে দে। তখন শাহনেওয়াজ বড় ভাইকে প্রতিশ্রুতি দেয় যে সেই জিনটাকে সে ছেড়ে দেবে। কিন্তু আসলে এই প্রতিদিন এত মাছ পাওয়ার একটা নেশা আর জিনদেরকে দিয়ে কাজ করিয়ে নেয়ার একটা অভ্যাস, এই মানে এইভাবে টানা কয়েক মাস হওয়ার কারণে ওনার মধ্যে এক ধরনের একটা অলসতা এবং এক ধরনের অদ্ভুত মজা উনি পেয়ে গিয়েছিলেন। উনি তাদেরকে দিয়ে কাজ করিয়ে মজা পেতেন। একদিন উনি মাছ ধরতে গেছে, সেই দিনটিও কোনো কারণে পূর্ণিমার দিন পড়ে গেছে। মাছ ধরতে যাওয়ার পর তখন দেখে হঠাৎ করে যে 11টি মাথা আবার ভেসে উঠেছে। জিনদের সর্দার বলে, কি শাহনেওয়াজ, কেমন আছিস? শাহনেওয়াজ সে স্বাভাবিকভাবেই চিন্তা করে যে জিনরা তো আমার কাছে একটু দায় ঠেকা আছে, তো এত ভদ্রভাবে উত্তর দেওয়ার খুব দরকার নাই। তো সে খুব তুচ্ছ তাচ্ছিল্য ভাবে জবাব দেয়। তখন জিনের সর্দার বলে, শাহনেওয়াজ, তোর পাগড়িটা কোথায়, যে পাগড়িটা প্রতিদিন পরে আসতি? তো শাহনেওয়াজ বলে, কেন, মাথায় তো আছে। তাই বলে শাহনেওয়াজ যখনই মাথায় হাত দিয়েছে তখনই শাহনেওয়াজের সমস্ত শরীর ভয়ে কেঁপে ওঠে। শাহনেওয়াজ দেখে ওই দিন ভুল করে সে বাসায় থাকা অন্য একটি পাগড়ি পরে চলে এসেছে, এবং যে পাগড়িতে গিট দিয়ে জিনটাকে আটকে রেখেছিল এই পাগড়িটি সে আর ওই দিন নিয়ে আসে নাই, যেটা প্রতিদিন মাছ ধরার সময় সে নিয়ে যেত। শাহনেওয়াজ প্রচন্ড ভয় পায়, এবং এতটা ভয় পায় যে সে আয়াতুল কুরসি বা অন্যান্য দোয়া
কোনোটাই ভয়ে পড়তে পারছিল না, মানে সে ভয় সবকিছু ভুলে গেছে। তখন জিন বলেছিল যে এতদিন আমাদের সাথে প্রতারণা করে অনেক কাজ তো করিয়ে নিলি, এই কাজগুলো যে অন্যায় এটা তুই কি মানিস? তখন শাহনেওয়াজ বলে যে হ্যাঁ, কাজটা আমার উচিত হয় নাই। তখন বলে যে তোকে আমরা এমন ভাবে মারবো যে তোর গ্রামের সবার জন্য তুই একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবি। এই ঘটনা বলার পর লিসেনার্স, আশিক ভাই যিনি এই গল্পটি সাগরজন ভাইয়ের কাছে বলেছিলেন, তিনি বেশ কান্নাকাটি করেন, কারণ এটা খুবই একটা প্যাথেটিক বিষয়। এখন বলতে পারেন যে যেহেতু শাহনেওয়াজ মারা গেলেন, ঘটনাটি আসলে কে পরবর্তী ঘটনাটা আমাদের কাছে এনে দিল, এটি বলছি প্রিয় লিসেনার্স। আসলে পরের দিন তার যে বড় ভাই সরফরাজ, উনি দেখেন যে শাহনেওয়াজ বাড়িতে ফেরে নাই। উনি চিন্তায় পড়ে যান, কারণ উনি তো জানতেন যে এরকম একটা দুর্ঘটনা ঘটতে পারে। শাহনেওয়াজ যদি প্রতিশ্রুতি যেহেতু রক্ষা করে নাই জিনদের সাথে, তো উনি সকালবেলায় অন্যান্য যারা মাঝি মাল্লা যারা আছে, যারা মাছ ধরতে গিয়েছিল জেলে, তাদের সাথে কথা বলা শুরু করে। তারা বলে হ্যাঁ, সরফরাজ তো রাত্রেবেলা গিয়েছিল, কিন্তু তারপরে আমরা তাকে দেখি নাই। তখন গ্রামের সবাইকে এই ঘটনাটি খুলে বলে, মানে শাহনেওয়াজের কথা আর কি, সরফরাজ খুলে বলার পর সবাই মিলে শাহনেওয়াজকে খুঁজতে থাকে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিনের দিন একটি বিষয় সবাই লক্ষ্য করে। 4 দিনের মাথায় দেখা যায় নৌকার নৌকার তো 2টা মাথা থাকে, দুপাশে চোখা থাকে, তো একটা মাথা নদীর তলদেশ থেকে ভেসে উঠেছে আর আরেকটা মাথা নিচের দিকে। সবাই সেই নৌকার কাছে যায় এবং যখন সরফরাজকেও ডাকা হয়, আশিক ভাইয়ের দাদাকে, তখন বুঝতে পারেন এটি হচ্ছে তাদের সেই নৌকা, যে নৌকায় শাহনেওয়াজ মাছ ধরতে বের হয়েছিল। কিন্তু আরো অদ্ভুত ব্যাপার কি, যে নৌকার যেই দৈর্ঘ্য এবং নদীর যেই গভীরতা কিন্তু আরো বেশি। নৌকাটা যদি খাড়া করে ডুবিয়ে দেয়া যায়, তারপরেও নদীর তলদেশে পৌঁছাবে না। কিন্তু কিভাবে এই নৌকাটা খাড়াভাবে পানির মধ্যে ভেসে উঠেছে? সবাই নৌকাটা নাড়ানোর চেষ্টা করে, কিন্তু প্রত্যেকেই ফিল করে এই নৌকাটি শক্ত হয়ে আছে, মনে হচ্ছে নৌকার অপর মাথা মাটির মধ্যে গেড়ে দেয়া। কিন্তু নৌকা তো এত বড় নয়, আর এখানে গভীরতাও বেশি। যাই হোক, সবাই মিলে নৌকাটি টেনে ওঠানোর চেষ্টা করে সকলেই ব্যর্থ হয়। তখন চিন্তা করে সরফরাজ যিনি দাদা, উনি চিন্তা করে যে শাহনেওয়াজের দেহটা কোথায় গেল। তখন অন্যান্য যারা জেলেরা আছে সবাই মিলে এবং সরফরাজ উনি নিজেও ডুব দিয়ে খোঁজার চেষ্টা করে শাহনেওয়াজের দেহটা কোথায়। সবাই দেখে নৌকার একদম নিচের দিকে শাহনেওয়াজের মাথাটা নদীর তলদেশে মাটির মধ্যে ঢুকে আছে এবং দেহটাও উপরের দিকে। কিন্তু অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে নৌকাটা এত বড় কেন, কিভাবে হলো? কারণ গভীরতা তো অনেক বেশি। যাই হোক, এই প্রশ্নের উত্তর কখনোই পাওয়া যায় নাই। সবাই অনেক চেষ্টা করেছে শাহনেওয়াজের দেহটা তোলার জন্য, কিন্তু বডিটা তুলতে পারলেও মাথাটা তুলতে পারেনি। কারণ হচ্ছে মাথাটা মাটির মধ্যে ছিল আর বডিটা উপরের দিকে ছিল। যখন টানা হেঁচড়া করে তখন তার বডিটাই মাথা থেকে খুলে চলে আসে, বডিটাই উপরে আনতে পারে, কিন্তু মাথাটা তুলতে পারে নাই। তখন সারা গ্রামে শোকের ছায়া পড়ে যায়। শাহনেওয়াজকে মাথা ছাড়াই দাফন করা হয়। আরো অদ্ভুত ব্যাপার, মাসের পর মাস, বছরের পর বছর ওই নৌকা ওই রকমই ছিল। যখন বর্ষাকালে নদীর পানি অনেক বেড়ে যায়, নদীর পানি যেভাবে বাড়ে, নৌকার মাথাটাও সেই তালে তালে ঠিক ততটুকুই ভাসতে থাকে। নদীর পানি যদি 50 হাতও বাড়ে,
ওই নৌকার মাথাটাও ঠিক উপরে সামান্য একটু অংশ দেখা যায়। তার মানে হচ্ছে যে নৌকাটি নদীর পানি বাড়ার সাথে সাথে সেটা ডুবে না। এটি একটি অদ্ভুত ব্যাপার ছিল। অনেকেই নৌকার যখন বর্ষাকালে অনেক পানি হয়ে গেছে, অনেকেই চিন্তা করেছে তাহলে তো নৌকাটা মনে হয় মাটির থেকে ছুটে উপর দিকে ভেসে আছে, কিন্তু সেটাকে যখন নাড়ানোর চেষ্টা করছে তখন তারা ফিল করেছে না, এই নৌকাটা এখনো মাটির ভেতরেই প্রথিত আছে। কিন্তু তাহলে বর্ষার পানি বাড়ার পরেও নৌকার মাথা কেন পানির উপরে দেখা যাচ্ছে? এভাবে অনেক দিন এরকমই ছিল। কোনো একটি খরার সময় যখন নদীর পানি অনেক কমে যায়, তখন যত কমে যায় নৌকাটা ততটা আস্তে আস্তে নিচে নামতে থাকে। একসময় নদীর পানি যখন শুকিয়ে গিয়েছিল, সেই সাথে নৌকাটিও তলদেশের সাথে চিরতরে মিলিয়ে যায়। বেশ কয়েকজন গর্ত খুঁড়ে নৌকার অস্তিত্ব খোঁজার চেষ্টা করলেও ওই নৌকার অস্তিত্ব আর কখনো খুঁজে পাওয়া যায় নাই। আর ওই দিন থেকে, যেই দিন থেকে শাহনেওয়াজ তার মৃত্যু হয়েছিল, ওই দিন থেকে সেই পাগড়ি, যে পাগড়িতে একটি জিনকে গিট দিয়ে আটকে রাখা হয়েছিল, ওই পাগড়িটা আর খুঁজে পাওয়া যায় নাই। দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আশিক ভাইয়ের পরিবারের সাথে এখনো কিছু অদ্ভুত ঘটনা ঘটে চলে। ওই জিনেরা এখনো আশিক ভাইয়ের পরিবারকে ছাড় দেয় নাই। যখন আশিক ভাইয়ের এই যিনি দাদা আর কি, সরফরাজ, তার ছোট ভাই শাহনেওয়াজ মারা গেলেন, পরবর্তীতে একজন হুজুরের মাধ্যম দিয়ে যখন এই জিনদেরকে হাজির করা হয়েছিল, তখন ওই রাত্রে কি ঘটনা ঘটেছিল জিনরাই নিজের মুখে স্বীকার করেছিল। সেখান থেকেই আসলে ওই দিন শাহনেওয়াজের মৃত্যু কিভাবে হয়েছিল সেটি জানা গিয়েছিল। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে আমরা একটা বিষয় জানতে পারি, সেটা হচ্ছে যে প্রতিশ্রুতি যদি কাউকে, সে হোক মানুষ বা হোক জিন, যদি দেয়া হয় তাহলে অবশ্যই সেটি রক্ষা করাটা দায়িত্ব হয়ে পড়ে। আশা করি মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আব্দুল্লাহ মাহমুদ, লিখছি খুলনা থেকে। আমি ভূত নাইটের একজন নিয়মিত শ্রোতা। খুব পছন্দের একটা প্রোগ্রাম। আজ আপনাকে যে ঘটনাটা লিখে পাঠাচ্ছি সেটা আমাদের এলাকার এক বড় ভাইয়ের সাথে ঘটেছিল। ওনার নাম মামুন। ঘটনাটা সত্যিকার অর্থেই একদম ভিন্ন ধরনের একটা ঘটনা। আমরা বিভিন্ন জায়গায় কালো জাদুর বিভিন্ন কার্যকলাপ বা এর পরিফল সম্পর্কে জানতে পেরেছি, কিন্তু এই ঘটনা শোনার পর কালো জাদু সম্পর্কে আমার ধারণার অনেক পরিবর্তন হয়েছে। আমি মামুন ভাইয়ের ভাষাতেই ঘটনাটা লেখার চেষ্টা করছি, যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আমি তখন খুলনার BL সরকারি ব্রজলাল কলেজে অনার্স 3rd ইয়ারের স্টুডেন্ট, আর সাথে একটা শোরুমে সেলসম্যানে কাজ করতাম। একটা মেয়েকে ভালোবাসতাম, সেও আমাকে অনেক পছন্দ করত। আমাদের সম্পর্কের ব্যাপারে ওর পরিবার যখন জানতে পারে তখন সরাসরি রিজেক্ট করে দেয়। ওদের বাড়ি খালিশপুর নদীর ওপারে। ওদের পরিবারের গুরুজনেরা বেশ হুজুর টাইপের, পাশাপাশি ধন সম্পদেরও একটা প্রভাব রয়েছে। হঠাৎ একদিন খুব ভোরে ওর ফোন আসে। রিসিভ করতেই বলল ওকে নাকি আজকে দেখতে আসবে। আবার গতদিন নাকি ওর শরীর খুব খারাপ লাগছে, অনেক বেশি দুর্বল লাগছে। আমি ওকে কোন রকম সান্ত্বনা দিলাম যে দেখতে এলেই তো বিয়ে হয়ে যায় না। ওকে বললাম চিন্তা না করতে। তারপর ফোন কেটে যায়। দুপুরের পর থেকে ওর ফোনে অনেকবার ট্রাই করলাম, কিন্তু ফোন সুইচ অফ বলছিল। আমি কিছুটা চিন্তায় পড়ে গিয়েছিলাম। বিকেলের দিকে বাইরে এসে শুয়ে পড়েছিলাম। কখন ঘুমিয়ে গেছি বলতে পারি না। ঘুম ভাঙতেই চোখ খুলে দেখি ঘর অন্ধকার। উঠে লাইটের সুইচ অন করলাম, আর পেছনে ঘুরে তাকাতেই দেখলাম আমার গার্লফ্রেন্ড একটা খাটের কোনায় বসে আছে আর আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি যেন পুরো আকাশ থেকে পড়লাম। দরজার দিকে তাকিয়ে দেখি দরজা ভেতর থেকে লাগানো। আমি বললাম, তুমি এখানে এলে কিভাবে, আর কখন এলে? ও বলল, কিছুক্ষণ আগে এসেছি। আমি ওকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, ওর বাড়িতে কোনো সমস্যা হয়েছে নাকি? ও বলল ওর বাড়ি থেকে নাকি বিয়ের জন্য জোর করছিল,
সেই জন্য ও একেবারে শূন্য হাতে ওর বাড়ি থেকে বেরিয়ে এখানে এসেছে। আমি বললাম ঠিক আছে, আমি আম্মুকে ডাকছি, সব ম্যানেজ করে ফেলবো। ও তখন বলল যে ও নাকি খুব খারাপ লাগছে, এখন কাউকে যেন না ডাকি। আমি তখন বললাম যে তুমি তাহলে রেস্ট নাও, আমি একটু বাইরে থেকে আসি। ও তখন আমাকে অনেকবার অনুরোধ করলো ওর পাশে থাকার জন্য। আমি ওর বাধা দিলাম না। ও তখন বিছানার একপাশে গুটি সুটি মেরে শুয়ে পড়ল, আর আমি টেবিলে বসে কম্পিউটারে কাজ করতে থাকলাম। দেখতে দেখতে রাত 12টা বেজে যায়। আমি তখন ওকে ডাক দিই, কিন্তু ও কিছুতেই উঠতে চায় না, ঠিকমতো কোনো কথাও বলছিল না। আমি কি করব তখন বুঝতে পারছিলাম না। দরজা খুলে বাইরে বেরোতে যাব, তখনই ও ধর্মর করে বিছানা থেকে উঠে আমাকে জাপটে ধরে। আমি একটা শীতল অনুভূতি পাই গায়ের মধ্যে। আমি যেন বাইরে না যাই সেজন্য আমাকে রিকোয়েস্ট করতে থাকে। এভাবে ঘরবন্দি হয়ে সারা রাত কেটে যায়। ও সারা রাত ঘুমিয়েছিল গুটিসুটি মেরে বিছানার এক কোনায়। সকালবেলা আমার এক বন্ধুর ফোন আসে, কিন্তু ফোন ধরতে দেয় না, মোবাইল বন্ধ করে রেখে দেয়। অদ্ভুত সব আচরণ করতে থাকে। দুপুরবেলা অনেক দরজায় ধাক্কাধাক্কির শব্দ শুনে আমি দরজা খুলতেই দেখি আমার সেই বন্ধু দাঁড়িয়ে আছে। আমাকে বলল যে ফোন বন্ধ কেন? আমি বললাম কি হয়েছে? ও বলল তুই কি জানিস না কাল রাতে ওর বিয়ে হয়ে গেছে? আমি বললাম তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ও তো আমার ঘরে ঘুমাইতেছে। এই বলে ওকে ঘরের ভেতরটাতে দেখাতে গিয়ে আমি থ হয়ে গেলাম। আমার পুরো ঘর খালি, কেউ নেই। আমার বন্ধু বলল কি হয়েছে দোস্তর, তুই শুনিসনি? ওকে যে দেখতে এসেছিল তার সাথেই নাকি রাতারাতি ওর বিয়ে হয়ে গেছে। বিয়ের সময় নাকি ওর খুব শরীর খারাপ করছিল, শুধু চোখ দুটো কোনো মতে খোলা রেখেছিল, পুরো শরীর একেবারে অবশ ছিল। বন্ধুর মুখে এসব শোনার পরে আমার মাথা ঘুরছিল। আমি যেন পাগল হয়ে যাচ্ছিলাম। যাকে ভালোবাসি তার বিয়ে হয়ে গেছে, অথচ তার সাথেই কাল সারা রাত আমি এই ঘরেই ছিলাম। কি করব আমি কিছুই বুঝতে পারছিলাম না। কাঁদতে কাঁদতে বন্ধুকে সবটা খুলে বললাম। সব শুনে ও বিশ্বাস করতে পারছিল না। ও ভাবল হয়তো আমি শোকে পাগল হয়ে গেছি। ওই দিনই আমরা এক বড় হুজুরের সাথে দেখা করি। সবকিছু শোনার পরে হুজুর যে ব্যাখ্যাটা দিলেন তা এমন: ওই মেয়ের বাড়ির থেকে মেয়েকে এবং আমাকে কালো জাদু করা হয়েছিল। আমাকে কালো জাদু করা হয়েছিল যেন আমি ওই দিন ওর বিয়েতে কোনো রকম বাধা না দিতে পারি। এজন্য কোনো একটা কালো শক্তি ওর রূপ ধরে আমাকে পুরোটা সময় ঘরের মধ্যে আটকে রেখেছিল। আর ওর উপরে জাদুর জন্য ওর শরীর খারাপ হয়েছিল, যেন এই বিয়েতে ও অমত করতে না পারে। শাফিন ভাই, এটাই ছিল মামুন ভাইয়ের কাছ থেকে শোনা তার ঘটনা। ঘটনাটা কতটা ভয়ানক জানি না, তবে যথেষ্ট দুঃখজনক। এই ঘটনার পর থেকে মামুন ভাই অনেক ভেঙে পড়েছেন। ওনার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আজকে আমি যে ঘটনাটা আপনার সঙ্গে শেয়ার করব, এটা একটা রেল স্টেশনের ঘটনা। যেই রেল স্টেশনটা আসলে ব্রিটিশ আমলে চালু ছিল, এখন তার কোনো অস্তিত্বই নেই। কিন্তু এই ঘটনাটা আমি শুনেছিলাম আমার একটা দাদুর মুখ থেকে। তো আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাটা শুরু করছি। রাসেল ভাই, এই যে ঘটনাটা আজকে বলছি, এই ঘটনাটা হচ্ছে লালমনিরহাট জেলার মগলহাট ইউনিয়নের একটা রেল স্টেশনের ঘটনা। যেই রেল স্টেশনটা সরাসরি ভারতে প্রবেশ করত। ভারতের শিলিগুড়ি বা ওইদিকে যেই অঞ্চলগুলো ছিল সেই অঞ্চলগুলোর মধ্যে ওই রেলটা প্রবেশ করত। কিন্তু এই রেল স্টেশনটা এখন নেই, আর এখন ওই রেল লাইনগুলো পড়ে আছে। আপনারা যদি কেউ আসেন তাহলে এখনও দেখতে পারবেন সেখানে। যাই হোক, ঘটনাটা হচ্ছে যে আমার দাদু খুবই মাছ মারার মাছ মারা প্রিয় লোক। খুব মাছ পছন্দ করতেন, মাছ মারতে খুব পছন্দ করতেন উনি। আর ওই যে রেল স্টেশনটা ছিল, সেই রেল স্টেশনটার পরেই ভারত বাংলাদেশ সীমান্ত বিভক্ত করেছে একটা নদী, যেই নদীটার নাম হচ্ছে ধরলা নদী। আর এই ধরলা নদীতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত, বিভিন্ন ধরনের মাছ পাওয়া যেত। এমন এমন মাছ পাওয়া যেত যেই মাছগুলো অনেক দামি মাছ।
আমার দাদু আসলে ওই মাছগুলো বিক্রি করতেন না, উনি ওই মাছগুলো মূলত খাইতেন। উনি মাছ খাইতেও যেমন পছন্দ করেন, আবার মাছ মারতেও উনি খুবই পছন্দ করেন। তো একদিন আমার দাদু মাছ মারতে যাচ্ছেন আর কি। তখন তো এরকম বর্তমান সময়ের মতো যানবাহন নেই, এরকম রাস্তাও ছিল না, তেমন মানে যাওয়ার সুব্যবস্থাও ছিল না আর কি। তো আমার দাদু সাধারণত মাগরিবের নামাজ পড়ে রওনা দিতেন। ওইখানে যাইতে যেতে প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মতো লাগতো। ওখানে গিয়ে এশায়ের নামাজ পড়তেন। এশায়ের নামাজ পড়ার পর উনি মাছ মারতে শুরু করেন। তো রাসেল ভাই, যে রেল স্টেশনের ঘটনাটা আমি বলছি, ওই রেল স্টেশনটা অতিবাহিত করে ওই রেল স্টেশনটা পার হয়ে তারপরেই ওই ধরলা নদী যাইতে হয়। তো আমার দাদু একদিন, সেই দিন আমাবস্যার রাত মেবি, তো সেই দিন হালকা বৃষ্টি হচ্ছে। আর রাসেল ভাই, বৃষ্টির মধ্যে কিন্তু মাছ মারতে মজাটাই আলাদা, আর বৃষ্টির মধ্যে মাছও অনেক পাওয়া যায়। তো আমার দাদু ঠিক করলেন যে আজকে উনি মাছ মারতে যাবেন। তো আমার দাদিকে বলেন যে বড়শি যেগুলো কোথায় আছে এগুলো দিতে। তো তখন আমার দাদি বলেন যে আজকে তো অন্ধকার রাত, আজকে না যাওয়াটাই ভালো হবে। কিন্তু আমার দাদু বলে যে কেন, গেলে কি হবে? আর আমার দাদু রাসেল ভাই যেহেতু নামাজ পড়তেন, নামাজ কালাম সবসময় পড়তেন, তো উনি এগুলো আর কি ভূত পেতে কখনো বিশ্বাস করতেন না। তো উনি আর কি মাছের জন্য কিছু খাবার, তারপর ওনার বড়শি, জাল যেগুলো লাগে আর কি, এগুলো নিয়ে বেরিয়ে পড়লেন মাগরিবের নামাজ পড়ে। তো যখন উনি যাচ্ছেন, কোনো কিছুই নেই, মাঝে মাঝে টুপটাপ বৃষ্টি হচ্ছে, উনি ছাতা চালিয়ে যাচ্ছেন। তো হঠাৎ করে যখন ওই যে মগলহাটের রেল স্টেশনের কাছাকাছি চলে গেছে, তখন উনি দেখতেছেন রেল স্টেশনটা থেকে কেউ একজন মানে তাকে ইশারা করছে, আমার দাদুকে ডাকছে। আমার দাদু বেশ খানিকটা অবাক হয়ে যায়, কিরে এই অন্ধকার রাতে বৃষ্টির মধ্যে আবার এখানে কে? তখন আমার দাদু ভাবলেন হয়তো কোনো পথচারী বৃষ্টির মধ্যে আটকা পড়ে, রেল স্টেশনের মধ্যে আটকা পড়েছে। তো তখন আমার দাদু গুটি গুটি পায়ে একটু করে সামনের দিকে যাচ্ছেন। তো কিছু দূর যাওয়ার পর আমার দাদু লক্ষ্য করলেন যে সেখানে একজন মানুষ না, সেখানে আরও বেশ কয়েকজন মানুষ। তো সবার পরনে সাদা কাপড় পরা। বিষয়টা বেশ খানিকটা অবাক লাগলো আমার দাদুর কাছে, যে কিরে সবাই একই পোশাক পরছে, কোথায় যাচ্ছে? তো তখন আমার দাদু আবার ইসলামী মাইন্ডের মানুষ, তো উনি বলছে যে হয়তো এগুলো সব হুজুর মানুষ, কোথায় হয়তো যাচ্ছে, হয়তো পথ ভুলা খেয়েছে। তখন আমার দাদু কোনো চিন্তা না করে সরাসরি ওই দিকে চলে যায়। তো যখন ওই দিকে যাচ্ছে, তো তখন হঠাৎ করে আমার দাদুর পিছন থেকে কেউ একজন মানে হাঁটছে, আমার দাদুকে অনুসরণ করছে, এরকম একটা কিছু আমার দাদু লক্ষ্য করলেন আর কি। তো এটা যখন আমার দাদু শুনলেন, তখন আমার দাদু মানে ছাতা তো আছে, এটা তো কাল্লা ঘুরে তো আর পিছনে দেখা যায় না কি আছে না আছে। তখন আমার দাদু ছাতাটা ছড়িয়ে অন্য পাশে রেখে যখন দেখলেন যে পিছনে দাদুর কেউ নেই, শুধু দাদুর পায়ের ছাপগুলো দেখা যাচ্ছে, আর কিছুই দেখা যাচ্ছে না। তখন আমার দাদু বেশ খানিকটা অবাক হয়ে গেলেন, কী রে, কী হচ্ছে আজকে আমার সাথে? তো এরপর আমার দাদু আবার ওই সামনের যে স্টেশনে ছিল সেই দিকে আর কি তাকাচ্ছেন, দেখেন যে ওখানে কিছুই নেই। এতক্ষণ থেকে যেই মানুষগুলো সাদা কাপড় পরা তাকে ডাকছিলেন, এখন কোনো কিছুই উনি দেখতে পাচ্ছেন না। বিষয়টা ওনার কাছে এত বেশি ভয়ানক লাগে যে উনি মানে চিন্তা করতে পারতেছেন না যে এখন উনি কী করবেন। তো এইরকম ভাবতে ভাবতে হঠাৎ করে ওনার হাত থেকে মাছের রাখার যে পাত্রটা ছিল, যেটাকে আমরা খলে বলি, সে খলাটা ঠপ করে এর মধ্যে পড়ে যায়, মাটির মধ্যে পড়ে যায়, মাটিতে ধন করে একটা শব্দ হয়। আমার দাদু এটা শুনে আরও বেশি ভয় পায়। এখন উনি কি করবে না করবে এগুলো কোনো মানে তার মাথার মধ্যে কিছু ঢুকতেছে না আর কি। তো এর বেশ খানিকটা পরে আমার দাদু আর কি, দাদু উজু ছিল তখন, উনি কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দেয়। মানে তখন ওনার কাছে একটাই অপশন থাকে, কিছু পড়া বা পিছন দিক দিয়ে পেড়া। কিন্তু উনি পিছনেও যাইতে পারতেছে না, সামনেও যাইতে পারতেছে না, কারণ বৃষ্টি পড়তেছে। পিছনে গেলে কোথায় যাবে, এই বৃষ্টির মধ্যে উনি কোথায় যাবে? আবার সামনে গেলে হয়তো স্টেশনটার কাছে একটু রেস্ট নেবে, কিন্তু স্টেশনটা তো যা দেখছে ওই স্টেশনটার কাছেও যাইতে পারতেছে না। তো কোরআন তেলাওয়াত করতে হঠাৎ করেই উনি দেখতে পারেন যে মসজিদ থেকে আজানের শব্দ আসে, এশায়ের আজানের শব্দ আসে। এবং এশায়ের যখন আজান দেয়, তখন উনি দেখতে পারেন যে বৃষ্টিটাও থেমে গেছে, সব কিছুই মানে ঠিকঠাক হয়ে গেছে। তখন আমার দাদু খুব তাড়াতাড়ি করে মসজিদে চলে যায় এবং ওই যে কাছের মসজিদটা ছিল সেই মসজিদের ইমাম সাহেবের সাথে পুরো ঘটনাটা শেয়ার করে। তখন ওই আর কি ইমাম সাহেব বলে যে আসলে ভাই, আমি তো এইটা ব্যাপারে তেমন কিছু জানি না, তবে এইখানকার স্থানীয় একজনের কাছে শুনেছিলাম যে অনেকজনেই নাকি এখানে 5-7টা ওই রকম সাদা অস্ট্রেলি দেখে, যারা মানুষের ক্ষতি করে না, শুধু মানুষদেরকে ডাকে বা মানুষদের সঙ্গে কথা বলতে চায় বা মানুষদের সংস্পর্শে আসতে চায়।
এরকম কিছু। তবে আমার মনে হয় যে ওরা কারো কোনো ক্ষতি করবে না, বা আমি এখানে অনেক দিন থেকে আসি, কারো কোনো ক্ষতি হয়নি। তো এটা শোনার পর দাদু বেশ খানিকটা অবাক হয়ে যায়, এবং দাদু পরবর্তী সময় আর কি ওই যে মাছ মারতে তো দাদু গেছেন, দাদুর মাছ মারা একটা নেশা, মাছ মারতে অনেক গেছেন, কিন্তু যখনই গেছেন তার সাথে কাউকে নিয়ে গেছেন আর কি। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আপনার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। ঘটনাটি ঘটেছিল 1996 বা 97 সালের মাঝামাঝির দিকে। তো ওনাদের বাড়ির পাশে ছোট্ট একটি মাঠ, আঞ্চলিক ভাষায় এটাকে চক বলে, আর তার পাশে বড় একটি রাস্তা। সেই রাস্তা দিয়ে 10 মিনিট হেঁটে দক্ষিণে গেলেই ফিরোজ নামে একজনদের বাড়ি ছিল। ঘটনাটি এই ফিরোজকে কেন্দ্র করে। এই ফিরোজ পারিবারিক বিবাদের কারণে সে সুইসাইড করেছিল। তো যেহেতু সুইসাইডাল কেস, এই কারণে ওনার লাশটি রাজবাড়ি থেকে পুলিশ এসে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। তো লাশ পুলিশ নিতে নিতে আসলে বেশ রাত হয়ে গিয়েছিল, কারণ ওই সময় ওই রাস্তার অবস্থা খুব ভালো ছিল না। এখন তো পাকা হয়ে গিয়েছে, তখন কিন্তু কাঁচা রাস্তা ছিল, আর যানবাহন তো বোঝাই যাচ্ছে খুবই কম ছিল। আর ওই সময়ে রাজবাড়িতে কোনো ফ্রিজিং রুম ছিল না, মানে লাশ রাখার জন্য ফ্রিজিং রুম ছিল না, আর সময়টাও ছিল আবার গরমের সময়। ডোম ছিল, কিন্তু ডাক্তার পাওয়া যাচ্ছিল না ওই সময়। তো এভাবে একদিন পড়েছিল লাশ কাটা ঘরে। তারপরে লাশটি কাটা হয়। সব প্রসেস শেষ করতে করতে সব মিলে প্রায় 2 দিন হয়ে যায়, 2 দিন 1 রাত এরকম সময় হয়ে যায়। আর যেহেতু গরমকালে এই সমস্যাটা হয়েছিল, তারপরে এরকম একটা আবদ্ধ জায়গায় লাশটি রাখা হয়েছিল, ফ্রিজিং রুম নাই, যার কারণে লাশটির শরীরে পচন ধরেছিল এবং ফুলে গিয়েছিল লাশটি। তো লাশটি যখন আনা হয়, তখন লাশটির শরীরের এই পচনের কারণে যে মানে ভয়ানক বিকট দুর্গন্ধ হয়েছিল, এই লাশের কাছেই কেউ গন্ধে যেতে পারছিল না। লাশটি বাঁশের চাটাই এবং পলিথিন দিয়ে মোড়ানো ছিল। তো ওনাদের এলাকার একজন মাস্টার ছিলেন, উনি মূলত টিউশনি করতেন। সবাই তাকে মাস্টার বলতেন, যে ও মাস্টার এদিকে আসো, ওই মাস্টার কি করো, মানে সবাই তার নামের বদলে মাস্টার নামেই ডাকতে পছন্দ করতেন। ওনারও এই মাস্টার নামের ডাকটা খুব ভালো লাগতো। ওনার নাম মূলত ইউসুফ। ইউসুফ মাস্টার নামে তিনি এক ডাকে চিনতেন। তো যাই হোক, আসলে কেউ যখন আগাচ্ছিল না, তখন এই ইউসুফ মাস্টার উনি এগিয়ে আসেন। উনি ওই লাশটি খোলেন। লাশটি খোলার পর সবাইকে দেখার সুযোগ করে দেন। এই জহিরুল ইসলাম ভাই উনি নিজেও এই লাশটি দেখেছিলেন। যেহেতু কয়েকদিন হয়ে গিয়েছে, গরমের সময় লাশটি ফুলে গিয়েছিল এবং বিটঘুটে আকৃতির হয়ে গিয়েছিল, মানে লাশের চেহারা দেখে চেনা যাচ্ছে না, মুখটা কালো হয়ে গিয়েছিল আর কি। ওই ইউসুফ মাস্টার তিনি লাশটি গোসল করিয়েছিলেন এবং ওই রাতেই লাশ দাফন করে দেয়া হয়। কয়েকদিন ভালোই ছিল, সবকিছু একদম স্বাভাবিক। মোটামুটি 2 দিনের কথা বলেছেন আর কি, 2 দিন ভালোই ছিল সবকিছু। তৃতীয় দিন থেকে ঘটতে থাকে ঘটনা। এই যে ইউসুফ মাস্টার তিনি এই জহিরুল ইসলাম ভাই এবং ওনার বোন, বড় বোনকে পড়াতেন বিকেল বেলা। আর এই ইউসুফ মাস্টার সাহেব উনি আবার এই জহিরুল ইসলাম ভাইয়ের ছোট কাকার বন্ধু ছিলেন। তো জহিরুল ইসলাম ভাইয়ের ছোট কাকা চাকরি করতেন সেনাবাহিনীতে। তো কাকা ওই দিন আবার বাড়িতে এসেছিলেন ছুটিতে। তো পড়ানো শেষ, ওনার ছোট কাকা মানে ওই ইউসুফ মাস্টারের বন্ধুর সাথে গল্প গুজব করা, তারপর এশার আজানের পর নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপরে উনি বাড়ির দিকে রওনা দিচ্ছেন। রাত তখন 9:30 বেশি বাজে। আর ওই ইউসুফ মাস্টারের বাড়ি যাওয়ার রাস্তাটা এটা ছিল হচ্ছে এই যে ফিরোজ যে মারা গিয়েছিল সুইসাইড করে, তার বাড়ির পেছন সাইড দিয়ে যেতে হয়। ওই দিক দিয়ে গেলে তাড়াতাড়ি হয় আর কি, মানে সাধারণত ওই পথ দিয়ে তিনি আসা যাওয়া করেন।
তো তিনি ওই রাস্তাটাই ধরেছেন। আর রাস্তার ডান পাশে একটা পুকুর, আর পুকুর থেকে আরেকটু সামনে গেলে ফিরোজদের বাড়ি। পুকুরটা ওই সময় মানে শুকনো ছিল, মানে ওরকম শুকনো না, মানে পানি ছিল আর কি, কিন্তু পানি কম ছিল। এখন ওই যে ব্যাপারটা হয়েছিল সেটা হলো, ওই যে ফিরোজকে যেই চাটাই এবং পলিথিন দিয়ে মুড়িয়ে রাখা হয়েছিল, এই চাটাই এবং পলিথিন কি করেছিল, ওই পুকুর পাড়ে ফেলে রেখেছিল। ওটাকে যে কবর দিয়ে দেবে বিষয়টা এরকম ওই সময় হয়তো বা তাদের মাথায় আসেনি, বা কোনো কারণে দেয়নি, যেটাই হতে পারে, এটা ঠিক মানে কেন দেয়নি এটা নির্দিষ্ট করে বলা যায় না। তো যাই হোক, ওটা ওখানে ফেলে রেখেছিল কোনো কারণে, হয়তো বা পরে দিত। তো ওই দিক দিয়ে যখন যাচ্ছে তখন ওই পলিথিনে যেরকম খচমচ শব্দ হয়, কেউ যদি পলিথিন নাড়াচাড়া করে যেরকম শব্দ হয় আর কি, তো ওই রকম পুকুরের মধ্যে থেকে খসখস শব্দ হচ্ছে। ওই ইউসুফ মাস্টার সাহেবের কাছে একটা টর্চ লাইট ছিল, 2 ব্যাটারি একটা টর্চ লাইট। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, খচমচ হয় কিসে, পুকুরে কি বড় মাছ টাছ মানে নড়াচড়া করছে নাকি। তো উনি পুকুরের চারদিকে টর্চ লাইট করছেন, যে খচমচ শব্দ হয়। প্রথমে পানির দিকে মেরেছেন, তো পানির তো কোনো নড়াচড়া নাই। তারপর উনি সাইডের দিকে মেরেছেন। সাইডের দিকে মারার পর উনি দেখেন ভয়ানক একটি ব্যাপার। কেউ একজন ওই যে পলিথিন, ওই পলিথিন চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তো উনি বলেন যে, এই কে রে এখানে? তখন ওই লোকটি ঘুরে তাকায়। ঘুরে তাকানোর পরে উনি দেখতে পান যে এটা আর কেউ নয়, এটা হচ্ছে সেই ফিরোজ। ফিরোজের মুখ দিয়ে কালো পচা রক্ত ঝরছে, এবং তার গলায় যে সেলাই ছিল গলা এবং বুকের উপরে, সেটা সরে গিয়ে ভেতরকার হাড় পর্যন্ত দেখা যাচ্ছে। কারণ উনি তো টর্চ লাইট মেরেছিলেন, টর্চ লাইটের আলোতে একদম সব স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। এটা দেখার পর উনি তো একদম জায়গায় স্থির হয়ে গেছেন, ভয়ে আর কোনো জায়গায় নড়াচড়া করতে পারছেন না। তখন ওই ফিরোজ রূপী ওই পিশাচটি বলে ওঠে, কিরে মাস্টার, খাবি নাকি? আয় আমার সাথে পলিথিন খা। উনি তো তখন ইরে বাবারে বলে দেন এক চিৎকার। চিৎকার দেওয়ার পর মনে হলো ওনার শরীরে শক্তি ফিরে এসেছে। উনি দেন এক দৌড় দিয়ে ফিরোজদের বাড়ির সামনে গিয়ে পড়েছেন। তখন সবাই জিজ্ঞেস করেন কি হয়েছে, বলে এই ঘটনা। তখন সবাই মিলে পুকুর পাড়ে যান, যায় দেখেন কিছুই নাই। যদিও বা তার পরপরই ওই জিনিসটা সংগ্রহ করে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল, কিন্তু লোকজন তাকে বলে যে তুমি আসলে ওকে গোসল করাইছিলা, তো এই জন্য তুমি ভুল দেখছো, এই কিছু না, রাতের বেলা উল্টাপাল্টা দেখছো। তো ওনাকে সবাই সান্ত্বনা দেয়। আসলে উনি তো বুঝেছেন যে উনি আসলে কি দেখেছেন। এই গেল ইউসুফ মাস্টারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। কিন্তু ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। এই ঘটনার 2 থেকে 3 দিন পর এই জহিরুল ইসলাম ভাইয়ের মেজো মামা এবং তার বন্ধু, তার নাম হচ্ছে আরান সাহা, এনারা আবার ব্যবসা করতেন একসাথে খলিলপুর বাজার। ওখানে খলিলপুর একটা বাজার আছে আর কি, যারা স্থানীয় যারা আছেন তারা সবাই চিনবেন। ওই খলিলপুর বাজারে ধান, পাট, গম, মসুরি এইগুলো কিনতেন, এবং মিলে যে এগুলো ভাঙানোর জন্য যে মিল আছে সেই মিলে দিতেন আর কি। তো এটাই ছিল তাদের একটা বিজনেস। পরে আবার এগুলো বিক্রি করতেন, এইভাবে চলতো আর কি তাদের। তো একদিন ওই আরান সাহা মানে আরান মামা, উনি বাজার থেকে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেছে, 8টা কি 9টা বেজে গেছেন। তো উনি ফিরোজদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন, ওখানে 3 রাস্তা একটা আছে, যেটা খলিলপুর বাজার থেকে এদিকে এসেছে আর কি। তো ওদিক থেকে এসে রামনগর বাজার দিয়ে গিয়েছে, আর একটা সদরদি নামক একটা জায়গা থেকে সদরদি বাজারে গিয়েছে। এই 3 রাস্তার একটা মোড় রয়েছে সেখানে। তো ওই 3 রাস্তার মধ্যে একজন লোক বসে আছে। তো উনি বসা দেখছেন। তো দূর থেকে প্রথমে বুঝতে পেরেছিলেন, মানে বুঝতে পারেন নাই যে আসলে কে বসে আছে। তো উনি বলতেছেন, এই কিরারে ওই জায়গায় বসা। তখন বলে ওঠে, আরান, আমি ফিরোজ। ফিরোজ, তো তুই এত রাত্রে এখানে কি করিস? মানে স্থানীয় ভাষায় বলতেছে। তখন এই কথার উত্তরে ফিরোজ কোনো কথা বলে না। তো আবার যখন প্রশ্ন করে, তো ফিরোজ তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, কিন্তু একদম স্বাভাবিক, ভয়ঙ্কর চেহারা বিষয়টা কিন্তু এরকম না। তো উনি আর কোনো কথা বলেন না।
উনি যখন চলে যাচ্ছে তখন ওই ফিরোজ তখন একবার কথা বলে ওঠে, আরান তুই যেখানে যাচ্ছিস সেখানেই যা, চুপচাপ যা। তো এই কথার উত্তরে ওই আরান সাহা মানে আরান মামার কোনো কথা হলো, সে চলে যায়। তার কিন্তু মনেই ছিল না যে ফিরোজ বেঁচে নাই। তো বাড়িতে আসার পর উনি পরিবারের সদস্যদেরকে বলতেছেন যে এই পথে ফিরোজের সাথে দেখা হইলো, কিন্তু কেমন করে আমার দিকে তাকায় থাকলো, আবার বললো যে তুই যেখানে যাচ্ছিস যা। বাড়ির সদস্যরা বললো যে তোমার কি মাথা টাথা খারাপ হয়েছে? ফিরোজ মানে কোন ফিরোজ? বললো ওই যে ওই ফিরোজ আর কি, ওই যে বাড়ির নামটা বলে আর কি, যে এলাকার নাম। তখন বলে যে তার জানাজার সময় তুমি তো নিজেও ওই জানাজার নামাজ যখন হয় তখন তো তুমি ওই এক পাশে দাঁড়াইছিলা। সে তো হিন্দু ছিল, সে তো জানাজার নামাজ পড়েনি, তো তুমি কি ভুলে গেছো যে সে মারা গেছে? তখন ওই আরান সাহার মনে পড়ে, সর্বনাশ, আমি একটু আগে কাকে দেখলাম? ফিরোজ তো মারা গেছে, আমার তো মনেই ছিল না। আচ্ছা যাই হোক, তার মনে পড়ে, আমি ভয় পাই যে এমন একটা জিনিস দেখলাম রে। এখন এর প্রায় 1 থেকে 1.5 মাস পর এই যে জহিরুল ইসলাম ভাইয়ের মেজ মামা উনি আবার আসছিলেন ওই রামনগর বাজার থেকে রাত্রে, ওই যে 3 রাস্তা আর শাইলকাঠি যে গ্রাম, ওখানে একটা ভাঙা রাস্তা আছে, এর ঠিক মাঝখানে এক জায়গায় 3টা তাল গাছ ছিল। তো আকাশে চাঁদ ছিল, তো ওই মেজ মামার হাতে একটা টর্চ লাইটও ছিল। তো ওই মেজ মামা দেখে দূরে তাল গাছের নিচে কেউ বসে আছে। তো মামা লাইট মারে, তিনি দেখেন ফিরোজ মাথা নিচু করে 2 হাঁটুর নিচে মাথা দিয়ে বসে আছে। তো উনি যখন প্রথমে বলেছে এই কে রে, তখন মাথাটা উঁচু করেছে, তখন উনি আর কি দেখেছে আর কি সে ফিরোজ। তখন বলে ফিরোজ তুই কি করছো এখানে? তখন কয়েকবার জিজ্ঞেস করে এই তুই এখানে কি করিস? তখন ও কোনো উত্তর দেয় না। তখন ওই মেজ মামা উনি ওনার মতো করে চলে যেতে থাকেন। তখন মনে পড়ছে আরে ফিরোজ তো বেঁচে নাই। এই কথা মনে পড়ে ওনার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। তখন উনি এক দৌড় দেন বাড়ির দিকে। তো বাড়িতে গিয়ে বলেন যে আজকে ফিরোজকে দেখলাম। পরের দিন সকালে এই যে আরান সাহা মানে আরান মামা, তারপরে ইউসুফ মাস্টার ওই 3 রাস্তায় দাঁড়িয়ে কথা বলতেছিল এসব ঘটনা নিয়ে। তখন আবার ওই মেজ মামাও আসে, তারা বলতেছে যে হ্যাঁ আমার সাথে ঘটছে, ও বলে আমার সাথে ঘটছে। তখন অনেক লোক জমা হয়ে যায়। তখন জানতে পারা যায় যে এই শুধু 3 জনের সাথে না, আরো অনেকেই নাকি এই ফিরোজকে দেখত। তখন সবাই মিলে পরামর্শ করে কি করা যায়, এভাবে মানুষজন ভয় পেলে তো হবে না, একটা সমাধান তো করার দরকার। তখন ওই তারা সবাই মিলে ফিরোজদের বাড়িতে যায়, বলে যে এই ঘটনা ঘটছে, আপনারা কিছু তার আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে কিছু দান খয়রাত করে দেন, কিছু এতিম বাচ্চা বা গরিব দুঃখীদেরকে খাইয়ে দেন। এ কথা শুনে ওই বাড়ির লোকজন ভয়ানকভাবে ক্ষিপ্ত হয় তাদের উপরে, বলে যে একটা লোক মারা গেছে তোমরা তাকে দেখতেছো, এসব কি ফাও পেঁচাল পারো? একে তো তাদের বাড়ির সদস্য মারা গেছে, তারপর এই ধরনের কথা শুনে তাদের মানে মেজাজটা খুব রুক্ষ হয়ে যায়। তারা তাদেরকে মানে মানে বাড়ির লোকজন ওনাদেরকে খুবই মর্মাহত করে বাড়ি থেকে বিদায় দেন। এখন যেই বাড়ির সমস্যা তারা যদি কিছু না করেন, ওনারা আসলে কতদূর আসলে অগ্রগামী হয়ে করতে পারবেন সেটাও একটা বিষয়। তারা নিজেরা এটা ভেবেছেন, তারপর চিন্তা করেন যে না আসলে তাদেরকে তো বুঝাতে হবে, হয়তো এখন তারা মন খারাপ করেছে কিন্তু মানে বুঝতে তো হবে। তো যাই হোক, যেহেতু তারা বিশ্বাস করে না, চেষ্টা করতে হবে বিশ্বাস করানোর জন্য, কিন্তু তারাও একসময় বিশ্বাস করতে বাধ্য হয়েছিল। একদিন ওই ফিরোজের আপন চাচা সে ধান খেতে সেচ দেওয়ার জন্য যে মেশিন ঘর থাকে সেই মেশিন ঘরে গিয়েছে রাতের বেলা। আর ওই মেশিন ঘরটা ওই ফিরোজের কবর থেকে খুব বেশি দূরে ছিল না আর কি। তো উনি কি করতো, ওই মেশিনের মধ্যে পানি ওঠানোর জন্য আবার পানি দিতে হতো। তো এই জন্য ওনার একটা বড় মাটির হাড়ি ছিল, মানে কলসের মতো। তো ওই কলস ভরে উনি পানি নিয়ে যাচ্ছেন ওই মেশিন ঘরের কাছে। ওই শ্যালো মেশিনের ওই পাইপের মধ্যে প্রথমে কিন্তু পানি দিতে হয়, আপনারা প্রিয় লিসেনার্স আপনারা খেয়াল করবেন। তো উনি ওই পানিটাই নিয়ে যাচ্ছিলেন আর কি, ওনার বাড়ির উঠোন থেকে
মানে টিউবওয়েল থেকে পানি নিয়ে উনি যাচ্ছিলেন আর কি ওইখানে। তো উনি ওখানে যাচ্ছেন, তো তারপর উনি মেশিন স্টার্ট করেন। মেশিন স্টার্ট করে হাঁড়িটা মানে ওই কলসটা উপর করে রেখে উনি দেখছেন যে পানিটা ঠিকঠাক মতো সব ক্ষেতগুলোতে যাচ্ছে কিনা। জ্যোৎস্না রাত ছিল, ওনার হাতে টর্চ লাইটও ছিল। তো ধান খেতে এই সেচ তদারকি করতে করতে বেশ অনেক রাত হয়ে গেছে। তখন চিন্তা করেন এখন মেশিনটা বন্ধ করে দিই। তো মেশিন বন্ধ করার জন্য তিনি যখন মেশিনের কাছাকাছি এসেছেন, তখন দেখেন ওই মেশিনের কাছে কেউ একজন লোক বসে আছে, কি যেন করছে। উনি একটু কাছে যান যে কি ব্যাপার, এটা কে। তখন টর্চ লাইট মারেন। টর্চ লাইট মেরে দেখেন এই যে ফিরোজ, এই ফিরোজ তার পেটের সব নাড়ি ভুড়ি ওই কলসের ভিতরে রাখতেছে। তার মুখে ছিল রক্ত, বিকট পচা গন্ধ। তো উনি যখন টর্চ লাইট মেরেছেন এবং ফিরোজও তার দিকে তাকিয়েছে, উনি এত ভয় পেয়েছেন যে উনি চিৎকার করতে করতে বাড়ির দিকে দৌড় দেন। উনি পেছন থেকে কোনো ডাক শোনেননি। ওই ফিরোজে যে এসে তাকে জাপটে ধরেছে বিষয়টা এরকম নয়, মানে এই পর্যন্তই ছিল বিষয়টা। উনি বাড়ির সবাইকে ডাকেন এবং বলেন যে এই ঘটনা, আমি মাত্র এই বিষয়টা দেখলাম। তারপর বাড়ির সবার টনক নড়ে, কারণ আশেপাশের লোকজন এই বিষয়টার মানে প্রত্যক্ষদর্শী হলেও ওই ফিরোজের নিকট আত্মীয় স্বজনের মধ্যে কেউ কিন্তু ওই বিষয়টি এখনো দেখেনি, যার কারণে তারা কিন্তু তাদের কথা বিশ্বাস করেনি। যখন নিকট আত্মীয়দের মধ্যে কেউ দেখলো, তখন সবাই বিশ্বাস করলো। পরের দিন তারা সদরদি বাজারের পাশে একজন কোরআনে হাফেজ ছিলেন, তার কাছে সব বিষয়টা বলেন। তিনি কিছু মানে রুকিয়া করতেন। তখন উনি বলেন যে আসছে পূর্ণিমার রাতে আমি আসব, আপনারা একটা বড় পেরেক এবং বাঁশের মোতা, মানে ওই যে বাঁশ মোটামুটি যেটা থেকে আসলে জন্ম নেয় আর কি, ওটাকে বাঁশের মোতা বলে আর কি, এটা জোগাড় করবেন। তারপর তিনি আসেন রাত 12টার পর। উনি কিছু রিচুয়াল করেন এবং ওই বাঁশের মোতায় দোয়া পরে ওনার কবরের থেকে একটু কাছে একটা জায়গায় মাটির মধ্যে ওই বাঁশের মোতাটি লাগিয়ে দেন। আল্লাহর অশেষ রহমতে ওই রাত থেকে অদ্যাবধি আর কোনো ঘটনা ঘটেনি। ফিরোজকে আর কেউ কখনো দেখেনি। তো এই ঘটনাটি ওই এলাকার অনেক মানুষই নাকি জানেন, এটা আমাকে উল্লেখ করেছেন জহিরুল ইসলাম ভাই। চলে যাচ্ছি রেফায়েত ভাইয়ের ঘটনায়। সেবার রেফায়েত ভাই প্রায় 1 মাসে প্রায় 4-5টির মতো কাজ করেন। এর মধ্যে সবচেয়ে বেশি কষ্ট করতে হয়েছিল কোন একটা গ্রামের কবরস্থানে। কোন এক মহিলা ব্ল্যাক ম্যাজিক করেছিলেন আরেকজনকে, এবং করেছেন সেই একটা পাতিলের ভিতরে শিং মাছ রেখে তাবিজ করেছিলেন, এবং সেই পাতিল করে লাল কাপড় দিয়ে ঢেকেও দিয়েছিলেন। সেগুলোকে পাহারা দিয়েছিল প্রায় 4 জন জিন। রেফায়েত ভাইয়ের পিঠের উপর বেশ আঘাত পড়ে যখন সেগুলোকে উদ্ধার করতে যায়। সেগুলোর পর রেফায়েত ভাইয়ের প্রায় জ্বরও আসে 104-5-এর মতো। সবসময় দেখা যায় জ্বর আসে কোনো না সলভ করার পর, কিন্তু সেবারের জ্বরটা বেশ ভালোভাবে তাকে পোহায়, এবং বিশ্রামের জন্য ডক্টরও তাকে প্রায় 7-8 দিন বিশ্রাম নিতে বলেন। কিন্তু সেগুলো থেকে পার পেতে তো বিশ্রাম নিতে হবে। তার যুবক বয়সের ঘটনা, এবং সেই যুবক থাকা অবস্থায় রেফায়েত ভাইয়ের এরকম রক্ত ছিল প্রচন্ড গরম, মাথা খারাপ হয়ে যেত, কিছু দেখলেই মাথা খারাপ হয়ে যেত। বেশিরভাগ কাজে হাত দেওয়ার সময় যদি খারাপ জিনের পাল্লায় পড়তো, মোস্ট অফ দ্য টাইম তারা সবাই তার মায়ের নাম ধরে তাকে ডাকতো, এবং এক প্রকার রাগের উদ্রেক সৃষ্টি করতো রেফায়েত ভাইয়ের উপর। যাই হোক, কোনো এক রাতে বিশ্রাম চলাকালীন অবস্থায়, তখনও তিনি বিয়ে শাদী করেন নাই, বিশ্রাম চলাকালীন অবস্থায় তাহাজ্জুদ নামাজের জন্য উনি উঠবেন, অজু করে ঘরে প্রবেশ করবেন, এবং টিনের চাল থেকে হঠাৎ করেই তার সামনে 2 জন ওস্তাদ নেমে আসে। বলতে থাকে, শুনো, আমরা বেশিক্ষণ থাকবো না, তবে তোমার উপর অত্যাচার চলছে আমরা জানি, কিন্তু একজন ইমাম সাহেব তোমার কাছে খুব শিগগিরই আসবে। সে কি জন্য আসছে তা তুমি কিছুটা হলো আন্দাজ করতে পারছো, তবে এবার তোমার ফ্যাসাদে পড়ার সম্ভাবনা রয়েছে। আমরা চাই তুমি এই জটিল কাজটি হাতে নাও। কয়েকজন চেষ্টা করে ফেলেছে, তবে সবাই ফেইল্ড। তুমি ধরো, এবং আশা করছি আল্লাহর রহমতে এটা থেকে তুমি হয়তো তাদের সাহায্য করতে পারো। আর আমরা আছি তোমার সাথে, আল্লাহ আছে। আর এবার হয়তো আমাদের 7 জন দ্বারা সম্ভব নয়, আমাদের সাথে আরো কিছু সাথী থাকতে পারে।
তবে তাকে মানা করো না। দিন তারিখ নির্ধারণ করে তাদের বাড়িতে যাও। অবশ্যই তুমি প্রোটেকশন নিয়ে যাবে। ছেলেরা অনেক বড় লোক, গ্রামে থাকলে কি হয়েছে, টাকা পয়সার অভাব নেই। তুমি আশা করছি ঘটনা শুনে কোনো কিছু ধারণা করবে না, মাথা ঠান্ডা রাখবে। যত বেশি মাথা ঠান্ডা রাখবে তত বেশি তুমি কোনো কাজের গভীরে যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যেটা ক্যালকুলেট করতে হবে করতে পারবে। আর যদি আগে থেকেই মাথা গরম করে ফেলো তাহলে অঙ্ক করবা কিন্তু উত্তর মিলবে না। যাই হোক, সেই ইমাম সাহেব তাদের বাসা থেকে প্রায় 90 মাইল দূর থেকে আসেন, তার সাথেই যাবে। তারা ওই ওস্তাদের বলছে তার সাথে যাবে এবং তারা কিন্তু আমাদের ডেকেছিল, কিন্তু আমরা সবাই কিন্তু তোমার কথা বলেছি। তারা আরেকজনের মাধ্যমে আমাদের ডেকেছিল, কিন্তু তাদের মাধ্যমে আমরা কিছু বলিনি। তবে ছেলেটার কথাবার্তাতে মাথা গরম করবে না। তো রেফায়েত ভাই তাদের এই কথাটি শেষের বুঝে নেই, ছেলেটার কথাতে মাথা কেন গরম করবে না। রেফায়েত ভাই এবং উল্টা পাল্টা হলে একবারে শেষ করে দেবে এরকম প্ল্যানিং করেই এগোতে থাকেন। আসলেই ঠিক 4 দিন পরেই একজন তোপ পরা পাগড়ি সহিত একজন হুজুর আসে রেফায়েত ভাইয়ের কাছে। সেই হুজুর রেফায়েত ভাইয়ের খোঁজ করেন। রেফায়েত ভাই তাকে এলাকার নাম জিজ্ঞেস করেন এবং তার সাথে যাওয়ার প্রস্তুতি নেন। সেবার ইমাম সাহেব গ্রামের বাড়ি থাকবার কারণে ওই যে পরিচিত ইমাম সাহেবকে সে নিয়ে মাঝে মধ্যে যেতেন, সেই ইমাম সাহেব তো তখন আর ইমাম ছিলেন না, তখন তো সেও যুবক ছিলেন, তাকে পান না। সেই ইমাম সাহেবকে যাবার পথে প্রতিমধ্যে তার কাছ থেকে কয়েকটা ইঙ্গিত নেওয়ার চেষ্টা করেন। তবে যে ইমাম সাহেব এসে তার কাছ থেকে ইঙ্গিত নেওয়ার চেষ্টা করেন, ঘটনা কিভাবে ঘটেছে, আপনি কিভাবে জানেন, আপনি কেন আসছেন, সেই ইমাম সাহেব কিছু বলেন না, শুধু চুপ করেছিলেন এবং কেমন একটা অহংকার কাজ করছিল, তার সাথে ঠিক মতো বলছিল না কথাবার্তা। কারণ ওস্তাদের এখানে না আসলে ওস্তাদের কাজ করবে না বলে দিয়েছিল, তাই তিনি রেফায়েত ভাইকে নেবার সময় তেমন কথাবার্তা বলেননি। রেফায়েত ভাই হঠাৎ করে বলেন যে, দেখেন আপনি মন খারাপ করে আছেন কেন আমি তা জানি, আমাকে কিছুই বলতে হবে না, আপনি এক কাজ করেন, গাড়িতে বসেই মাগরিবটা শেষ করে নেন। তখন এশার সময় লোকটা বলল, আপনি কিভাবে বুঝলেন আমি মাগরিব পড়ি নাই? তো রেফায়েত ভাই বলে, আমি তো আপনার বাসায় আপনার বাসায় মাগরিবের পরে আসছি, লোকটা বলছে। তো রেফায়েত বলে, এটা কোনো সমস্যা না, আপনি পড়ে নেন। তো বেশ ভ্যাপসা গরম। এই হুজুর খুব অবাক দৃষ্টিতে রেফায়েত ভাইয়ের দিকে তাকিয়ে অনেকক্ষণ তাকিয়েছিল। প্রায় 4 ঘন্টার সফর শেষ করে রাত 12টার দিকে তারা বাড়িতে পৌঁছায়। বাড়ির কাউকে না পেয়ে রেফায়েত ভাই চুপচাপ ছিল বসে। এদিকে হুজুর গেলেন অন্য জায়গায়, নিয়ে আসলেন 2 জন মহিলা, একজন ইয়াং, একজন বয়স্ক, আর একজন বয়স্ক পুরুষ। যিনি তিনি বললেন তার নাম মেহরাজ হোসেন, তার মেয়ের নাম বিলকিস এবং তার মেয়ের জামাই নাম হচ্ছে মান্নান। রেফায়েত ভাইকে আসলে তারা মেয়ের বাড়িতে নিয়ে আসছে। তো মেহরাজ সাহেব বলেন যে, আসলে আমার মেয়ে আমার বাড়িতে, ওই বাসার অত্যাচারে আসলে আমরা খুব বিপাকে পড়ে গেছিলাম, দেখে আমাদের মেয়েকে আমাদের কাছে নিয়ে আসছি। কিন্তু সমাধান তো এখানে না, আমাদের মেয়েটা অন্তঃসত্ত্বা, ওকে যেরকম অত্যাচার করেছে তাতে আসলে মেয়ে ওর বাচ্চার জন্য ক্ষতি হবে। তাই আমরা চাই যে ওর সংসারটা টিকে যাক। কিন্তু মান্নানের হাব ভাব প্রথমে ঠিক না থাকলেও ঝগড়া হতো, এখন ও আসলে দুনিয়ারই না। তখনই আমরা ঠিক করি যে আমরা আমাদের মেয়েকে নিয়ে আসবো। ওই বাসায় যেহেতু আমরা ছিলাম না, আপনি আমার মেয়ের কাছ থেকে শুনেন আসলে কি হয়েছিল, কেন আপনাকে এখানে ডাকা হলো। তো রেফাত ভাই পর্দার আড়াল থেকে শুনছিল। সেই মহিলা বলতে থাকলো যে, গত 3 মাস আগে যখন প্রথম তিনি জানতে পারলেন তিনি অন্তঃসত্ত্বা, তখন থেকেই অত্যাচারের লেভেলটা আসলে ক্রস করে যায়। বিলকিসের পেটে কয়েকশো বার লাথি দেওয়ার চেষ্টা করে, বিলকিসকে হাত দিয়ে আটকে দেয়, সরিয়ে দেয়, কিন্তু রক্ষা পাচ্ছিল না, কোন সময় লেগে গেলে বিপদ। বিলকিসকে দেখা যেত যে মান্নানের ছোট বোনের সাথে থাকতে দেওয়া হতো, সেখানেও চেষ্টা করেছিল মান্নান প্রহার করার জন্য, কিন্তু মান্নানের মা বাবা এবং বোন সবসময় নাকি বিলকিসে বিভিন্ন বিপদ হবার আগ মুহূর্তে যে ধরেছে অথবা সেভ করার ট্রাই করেছে। মান্নান একদিন রাত করে বাসায় নাকি এসে খুব পাগলের মতো সব আছড়ে মারতে থাকে, অথচ সকালেও সেদিন মোটামুটি ভালো ছিল, এরকম ছিল না। যদিও কয়েকদিনে তার আচরণে বেশ পরিবর্তন বোঝা যাচ্ছিল, কিন্তু সেটাও গুরুতর ছিল না। যে কয়দিন আচরণের পরিবর্তন ছিল সেই কয়দিন নাকি সে প্রায় সবসময় ঘর থেকে বের হয়ে উঠোনে বসে রাতের বেলা বিশাল গোল করে দাগ করে সেটার মাঝখানে বসতো। এরকম নাকি সে কয়েকদিন করেছিল। তো উঠানে কিছু জিনিস ছিটানো থাকতো, পরে পরিষ্কার
অবস্থায় অন্ধকার বোঝানো গেল আকস্মিক ভাবে পরদিন সকালবেলা কিছু ময়লা পাওয়া যেত। এরপর থেকে চেয়ারে সে প্রায় সময় বসে থাকে আর পাগলের মতো আচরণ করে, আর উঠোনে আসে না। ওকে জিনে ধরেছে কনফার্ম, এবং ভালো করে ধরেছে বিধায় এরকম করছে। এর থেকে পরিত্রাণের উপায় তারা খোঁজ করছিল, কিন্তু ওস্তাদরা এসে তার ঠিকানা দেওয়ার কারণে রেফাত ভাইকেই আসলে নিয়ে আসা হয়। আগের একজন ইমাম সাহেব নাকি মান্নানকে ঠিক করতে গেছিল। সেদিন নাকি ইমামের বাসার সিলিং ফ্যানগুলা উপর থেকে ধসে পড়ে। বাসা খেপেছিল সারা রাত, আর কি হয়েছে পরিষ্কার জানা যায়নি, কিন্তু ইমাম সাহেব পরিষ্কার না করে দিয়েছিলেন। রেফাত ভাই আর সেদিন রাতে গেলেন না, কারণ পাশাপাশি গ্রাম, ছেলের বাসায় গেলেন না, মান্নানদের বাসায় যেতে 20-25 মিনিট সময় লাগে। যাই হোক, পরের দিন রেফাত ভাই যান এবং আসরের পর যান। সেই বাড়িতে যে দেখা যায় বিষণ্ণ একজন ভদ্রলোক বারান্দায় বসে হুকা টানছে, আর দূরের উঠোনার রান্নাঘরে একজন মহিলা রান্না করছে। ইমাম সাহেব রেফাত ভাইয়ের মান্নানের বাবার সাথে পরিচয় করে, এবং বিলকিসের বাবার রেফারেন্সে উনি দেখবেন মানকে এটা কথা জানিয়ে দেন। মান্নানের বাবা ইশারা দিয়ে রুম দেখিয়ে দেয়, কিন্তু কিছু বলছিল না। আপন মনে হুকা টানছিল। মনে হচ্ছিল এই কাজ আগে অনেকে করতে আসছে, কিন্তু এইবারও কেউ পারবে না। এইবার ওই বাড়ির সকলেই রেফাত ভাইয়ের দিকে তাকে এমন ভাবে ছিল যেন রেফাত ভাই ডাকাতি করতে এসছে। আসলে যুবককালের ঘটনা, তাই সবাই এই মুহূর্তে তাকে স্বাভাবিকভাবে নিতে পারছে না। এগুলি কারো তো বয়স্ক বিশাল দাড়িওয়ালা মানুষ, রেফাত ভাই তো তখন দাড়ি হয় নাই, হলো হালকা হালকা। ওই বাড়ির সকলেই রেফাত ভাইয়ের দিকে এমন, ওই তো যুবককালের ঘটনা যেহেতু। তো এই গত 1 মাস যাবত এই লোক কথাই বলছে না, চুপচাপ আছে, চেয়ারে বসে থাকে, খাওয়া দিলে খালি গন্ধ শুকে খায় না। রাতে হলে উঠানে বসে গোল করে বৃত্ত আকার এই চলছে। ঘরের মানুষকে কখনো অ্যাটাক করেনি, কিন্তু কয়েকদিন যাবত তার হাব ভাবে বোঝা যাচ্ছিল সে অ্যাটাক করে ফেলবে। ছোপের ভিতরে হঠাৎ করে রেফাত ভাই আসলে শরীর ভারী লাগতে থাকে বাসায় ঢোকার পর। একটা পর্যায়ে রেফাত ভাইকে দূর থেকে ইশারা দেন ভিতর থেকে কেউ জানি তাকে ডাকছে। হঠাৎ খুব জোরে চিৎকার করা শুরু করে রেফাত ভাইয়ের নাম, এই রেফাত, কি রে, ঝোপে নাকি তোর মায়ের বিষ পান হয়েছিল? কি রে, কেমন লাগছিল রে? তোর চরিত্রহীন মায়ের সাথে তোর দেখা হয় না, আসে না তোর কাছে? আমি তো পাঠাই ওই বৈজন্মাকে। তোকে জন্ম দিল এক পুরুষের সাথে, আর আরেক পুরুষের সাথে হাতে নাতে ধরা, আর খাইলো বিষ। এরকম বেজন্মার কি পরিণতি হয় জানিস? তো রেফাত ভাই রুমে প্রবেশ করে, এবং ও কি বলছে না বলছে সেগুলি না দেখে সে চারিপাশ খেয়াল করতে থাকে। রাগে তো গড়গড় করছে রেফাত ভাই ভেতরে, ঘরের উপর কিছু আছে নাকি তাও নিচ থেকে চেক করতে বলে, কিরে, তোদের এখানে কতদিনের জন্য নোংর ফেললি? তোর সাথে এখানে রুচিতে বাদে কথা বলতে ভেবেছিলাম, তোর সাথে ভালো ব্যবহার করবার, তুই দেখি আমার মাকে টেনে নিয়ে আসছিস সেখানে। কেন, তোর মা তোকে কি ভালোভাবে জন্ম দেয় নাই? আমার তো মনে হয় না দেয় নাই। মানুষের মাঝে এসে মানুষের ভেতরে থেকে কথা বলার কাপুরুষতা ছাড়, পারলে সামনে আয়, মোকাবেলা করি, আয় দেখি বোতলে ভরা ছাড়া মাটির নিচে পুঁতা যায় নাকি তোকে। আয় সামনাসামনি আয়, পারলে তোর নাম বলি শুনি। এরপর আর কিছু বলে না। প্রায় 3 ঘন্টার চেষ্টাও রেফাত ভাই কোনো নাম বলাতে পারে নাই, সেই যে চোখ বন্ধ মানে বন্ধ। এরপর রেফাত ভাই চলে যায়, এবং এর মাঝে শুধু সে গড়গড় করছিল। তো রেফাত ভাই সেই বাড়ি থেকে ব্যাক করে বিলকিসের বাড়িতে থাকে, কারণ তারাই তাকে নিয়ে আসছিল ওই জায়গাতে। তবে রাত 1টার দিকে হুজুর আসে, যে হুজুরটা বিলকিসের বাসায় ছিল, এবং তাকে নিয়ে মান্নানদের বাড়িতে যায়। যে সবাই চিৎকার চেঁচামেচি, সবার কান্নার রোল পড়ে গেছে। কাহিনী কি? সবাই এরকম পানির বালতি নিয়ে দৌড়াচ্ছে কেন? পরে ঘরে গিয়ে ঢুকে গেল মান্নানের মা ফ্লোরে শুয়ে আছে অজ্ঞান হয়ে। সবাই বাতাস করছে আশেপাশে বয়স্ক মহিলারা, এবং খুব জোরে জোরে কান্না করছে মান্নানের বাবা। রিফাত ভাই জিজ্ঞেস করেন, আমাকে একটু বলেন তো আঙ্কেল, কি হয়েছে, সমস্যা কি? মান্নানের বাবা বলেন, আপনি গেলেন আর সে আজ রাতে আমাদের ঘুমিয়েছিলাম, আমরা হঠাৎ করে দেখি সে আমার উপরে, দরজা খুলে সে আমার উপরে আসে এবং খুব বুকে খুব জোরে একটা ঘুষি মারে। আমি খুব চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যাই। তার মা তাকে সরাতে গেলে তার মাকেও সে গালাগাল করে একটা সময় লাথি মেরে দূরে সরে যায়। সেই থেকে তার মা এক চিৎকার অজ্ঞান, কারণ তার মা দেখছিল বিছানার উপরে রক্তে ভেজা একটা চাপাতি রাখা। এদিকে আমার গলাতে সে হাত রেখে গলা চাপ দেয়। আমি প্রায় মৃত্যুকে কাছ থেকে দেখছিলাম। আজ পাশের ঘরেই আমার মেয়ে এবং কাজের মেয়েটা এসে উদ্ধার করে। আমার মেয়েকে
মেয়ে কি মনে করে যেন সূরা ফাতিহা পড়লে ও আমার গলা ছেড়ে দেয় এবং রান্নাঘর থেকে বটি নিয়ে ওর হাতে কয়েকটা বাড়ি দেয় এবং রক কেটে ফেলে মান্নান নিজেই। ওকে পাশে বাড়ির কিছু ভদ্রলোক আমাদের আছে, সেই সব ভদ্রলোক ওকে হাসপাতালে নিয়ে যায় এবং নিয়ে গেছে, এখনো আসেনি। এই রাত 11 থেকে আমার রুমের সামনে পায়চারি করছিল। আমি জানি না, আসলে আমরা বুঝি নাই। আপনি আসার পর থেকে ওর এরকম পাগলামিটা বেড়ে গেল। ও মনে করেছে আমি এনেছি আপনাকে, কিন্তু আপনি এখান থেকে ওর যদি কিছু করতে না পারেন তত খুব ভালো, আর যদি না পারেন তাহলে এক কাজ করবেন, আমার জন্য ওকে মেরে ফেলেন। রেফায়েত ভাই খুব অবাক হয়ে যায়। এরকম ভাবে একটা লোক বলছে তাকে। রেফায়েত ভাই এরকম স্টেটমেন্টের পর দেখেন উঠানে বিশাল করে গোল করে কিছু আঁকা, সেখানে রক্ত পড়া। তিনি জিজ্ঞেস করলেন এখানে রক্ত আসলো কিভাবে? তখন বাড়ির লোকজন বলতে লাগলো এখানে সে জোরে জোরে কান্না কান্না বলে ডাকছিল, কাকে জানে। এরপর থেকে তার আর হুঁশ নেই। ফজরের নামাজের পর থেকে ওকে বাসায় নিয়ে আসা হয়। ফজরের নামাজ পর ওকে বাসায় নিয়ে আসা হয়। বটির ধার না থাকায় রক পর্যন্ত যায়নি, তবে কম আঘাত পায়নি। সে কয়েকটা কোপ দিয়েছে, সেগুলোর আঘাত সে নিজে পেয়েছে। চোখগুলো দিয়ে দেখছে এবং শব্দ করছে গড় করে, আর রেফায়েত ভাইয়ের দিকে তাকিয়ে আছে। ওকে বাসার ভেতর নেওয়া হলে আর কোনো শব্দ নেই। ওই দিনই সন্ধ্যায় পরের দিন সন্ধ্যায় রাতে রেফায়েত ভাই ওর রুমে যায়। রেফায়েত ভাই অনেকক্ষণ দোয়া পড়েন, কিন্তু কোনো সারা শব্দ নাই, কিছু বলছে না। রেফায়েত ভাইকে হঠাৎ সে বলে আমাকে শেষ করতে চায় আমার বোন। ভেতর থেকে কথা আসছে, হঠাৎ করে কথা বলে উঠলো। রেফায়েত ভাই সুস্থ হয়ে গেছে নাকি? আমাকে তাবিজও করেছে। ও আমার কাছে আসে না, দেখেন। ও আমাকে ডেকে নিয়ে শ্মশানে একজনের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর থেকে আমার আর কিছু মনে নেই। রেফায়েত ভাই চুপচাপ শুনছিলেন। এত ভালো করে বলছে যে রেফায়েত ভাই মনে লাগলো মান্নান ব্যাক করেছে। ও বলতে লাগলো আমার বোন চায় না আমার স্ত্রী আমার সাথে থাকুক, এই বিয়ে হোক ও চাচ্ছিল না। আমার বাবা আমার সাথে ওর এক ধরনের এক দফা ঝগড়া চলছিল এবং আমার এক আত্মীয় নিয়ে বিয়ে যাতে না হয় এই চেষ্টা করছিল। হঠাৎই আমার এরকম পরিবর্তন। আমি আমার স্ত্রীকে চাই, আমাকে বাঁচান। আমি যদি আমার স্ত্রীকে পাশে পাই তাহলে আমার আর প্রবলেম হবে না, কিন্তু ও তো আমাকে ছেড়ে দূরে চলে গেছে, আপনি নিয়ে আসেন না। রেফায়েত ভাই জিজ্ঞেস করে কত দূরে? সে বলে ওর বাবা ওকে নিয়ে গেছে। আপনি তো জানেন। রেফায়েত ভাই বলে আপনি বিশ্রাম করেন, আপনার সাথে পরে কথা হবে। আর রেফায়েত ভাই দেখছিলেন আসলেই তো বোনটা তো আসলে সামনে আসে না। এই বাসায় তো সবাই সামনে আসছে, কিন্তু বোনটাকে তো দেখা যায়নি ঠিক মতো আমার সামনে। তো 7-5 ভাবতে ভাবতে রেফায়েত ভাই বরাদ্দকৃত ঘরে চলে যায়। রেফায়েত ভাইয়ের সাথে এখন সেই এন্টিটি যে মান্নানের ভেতরে ঢুকেছে কথা বলছে না। বাড়ির লোকজন আর কিছু বলতে পারছিল না, কারণ সবার অবস্থা ভালো নয়। পরে আশেপাশের বয়স্ক মুরব্বী যারা আছে তারা সারাক্ষণ মান্নানের মায়ের সাথে কথা বলার চেষ্টা করছিল, তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। তার সংসারটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। সবাই দেখে চেষ্টা করছিল, সান্ত্বনা দেওয়ার কোনো উপায়ও ছিল না। রেফায়েত ভাই জিজ্ঞেস করেন তার মা বলে ওই মেয়েটাই চায় না আমার ছেলেটা ভালো থাকুক। এবার রেফায়েত ভাই ওই মান্নানের মা বলছে যে বউটা চায় না আমার ছেলেটা ভালো থাকুক। কি শুরু করলো? আপনি তো একবার দেখেছেন বিলাপ করতে বলেন, ও আর 3 বার ফাঁসি, বিলাপ করতে বলেন, এবং এর মধ্যে কিন্তু ওর আগেও 3 বার ফাঁসি হয়ে গেছিল। এটা মহিলা বিলাপ করছিল এই বউয়ের জন্য। বউটাকে নাকি দেখায় একদিন বলছিল এখন তুমি খুশি, এই বলে সে নাকি ফাঁস দিয়ে দিছিল একবার। তো বউটাই আমার ছেলেটাকে শেষ করে দিচ্ছে, ওর সাথে ও সুখে নাই এবং ও শেষ করে দিচ্ছে তাবিজ করে। তো আপনি কিভাবে জানলেন ওনার বউ ওনাকে তাবিজ করে শেষ করেছে? তখন তার মা বলল এই মেয়েরে আমি একদিন দেখছি আগুন নিয়ে আমার ছেলের খাটের চারিপাশে ঘুরতেছিল, ওর বালিশের নিচে তাবিজ রাখছিল, ও ধরাও খাইছে, এখন তোমারে পাঠাইছে। আমার ছেলেটা শেষ, আর পামু না ওরে। তো রেফায়েত ভাই মহাবিপদে পড়ল। এদিকে কয়েকদিন যাবৎ রেফায়েত ভাই ওস্তাদদের ডাকছে, কিন্তু তারা ছিল না, কেউ আসছিল না। ওই বাড়িতে থাকা অবস্থায় 11তম দিনে রেফায়েত ভাই ঘুম থেকে উঠে দেখে সে কবরে শুয়ে আছে, আর কবরের চারিপাশে একই চেহারার 7 জন মানুষের ন্যায় কিন্তু ভাল্লুকের মতো দেহওয়ালা কিছু অবয়ব দাঁড়িয়ে আছে। তারা রেফায়েত ভাইয়ের শরীরে থুতু ফেলছে, থুতুগুলো রক্তের মতো বিশ্রী গন্ধওয়ালা। ফজরের আজান দেওয়ার ঠিক আগে তিনি এগুলি দেখছিলেন। সবাই একই স্বরে চিৎকার করে বলছিল কিরে ঘুম ভাঙে নাই? তোদের নামাজের সময় হয় নাই বেটা? আমার আসল রূপ দেখতে চেয়েছিলে না তুই নাকি আমাকে এক তুড়াই দিবি? আমার চেহারা মনে রাখার দরকার নাই, পারলে আমার মুখোশগুলা মনে রাখ। আমার নাম
ফান্নার জোরে হাসতে থাকে, হা 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 করে হাসতে থাকে। সবাই রেফায়েত ভাইয়ের উপরে যারা ওই ছিল তারা সবাই রেফায়েত ভাইয়ের উপর প্রস্রাব করে দেয়। রেফায়েত ভাইয়ের শরীর জ্বলতে থাকে। এর আগে শরীর জ্বলছিল, ফজরের আযান দিতে ওনারা দেখেন মানে একদম ভ্যানিশ। উনি পুকুর ঘাটে গোসল করে জমজমের পানিতে নিজেকে পবিত্র করে, খাওয়া দাওয়া করে জমজমের পানি খান এবং ওস্তাদদের স্মরণ করতে থাকেন। কিন্তু সেদিনও কোনো ধরনের ওস্তাদের সাপোর্ট, কোনো ধরনের ওস্তাদ আসছিল না। রিফাত ভাই মসজিদ থেকে এসে দেখেন মান্নান ফাঁসি নিয়েছে আর তার শরীর ধরে আছে মান্নানের বাবা। ওর বাবা চিৎকার করে বলছে, ও কি সুস্থ হবে নাকি ওরে ঝুলাই দিব, আর না ধরি, ভাল লাগে না আর আমার ছেলেকে এখানে ওই অবস্থায়, মরুক, ও আমার শেষ করে ফেলতেছে, আমি মারা যাবো ওর চিন্তায়। আল্লাহর কাছে দোয়া করতে পারি না যে মইরা যাক, কিন্তু আপনি কিছু করবেন? রিফাত ভাই বলল, এই বেটা, তুই আমার উপর প্রস্তাব করেছিস, আমি কিছু করলে আর জীবনও প্রস্তাব করতে পারবি? রিফাত ভাই সূরা পড়ার সাথে সাথেই মাথা এদিক ওদিক করছে আর বলছে, হাসছে, হা হা হা, আমি ফান্নার রে রেফায়েত। এবং রেফায়েত বলছে যে ওর মার নাম নিয়ে, এই ওর মুখের ছেলে রেফায়েত। রেফায়েতের কথা বলে, তুই এই বাদ দে, আর বাজে কথা কন্টিনিউয়াসলি বলে যায়, এগুলা বাদ দে, আমার কাছে অন্য কিছু নিয়ে আয়। ওই দেখ আমার সৈন্য, তোর উপর তো মাত্র 7 জন প্রস্তাব করেছিল, ওরা যদি করে তাহলে তুই তো ভেসে যাবি। হাসছে জোরে জোরে, কর্কশ গলার বিশ্রী গন্ধ মিলে রেফায়েত ভাইয়ের মেজাজ তখন খারাপ হয়ে গেছিল। পরের দিন রেফাত ভাই আবারও ওস্তাদদের ডাকেন, কিন্তু কেউ আসছিল না। তখন ওস্তাদদের দরকার নাই বলে রেফাত ভাই কিছু রিচুয়াল পালন করতে যান একা একাই। কিন্তু কিসের কি, ফজরের 1 ঘন্টা আগে রেফাত ভাই ঘুম থেকে উঠে দেখেন মান্নানদের উঠোনে সে শুয়ে আছে। তার সামনে গোনা যাচ্ছে না কতজন, সবাই তার শরীরে প্রস্রাব করছে। রেফাত ভাই যেহেতু ঘুমিয়েছিল, উজু ছিল না, তাই তাকে এখানে নিয়ে আসা সহজ। আর আগের থেকেও পিঠে ব্যথা, এইবারও পিঠে ব্যথা করছিল, কারণ তাকে ছেঁচড়ে নিয়ে আসা হয়েছে এই জায়গাতে। রিফাত ভাইকে পানির পিক যেমন লাল রকম থুতু সেরকম দাঁড়িয়ে শরীরে প্রস্রাব করছিল, মানে সেরকম পানির থুতু মারছিল, প্রস্রাব করছিল। পরে হঠাৎ করে মান্নানের বোন রিফাত ভাইকে শুয়ে থাকা অবস্থা দেখতে পায়। সে দৌড়ে এসে রিফাত ভাইকে ধরে, তাকে ধরে নিয়ে ওর রুমে রেখে আসে। রিফাত ভাই জিজ্ঞেস করে, আপনি এত রাতে কেন সজাগ? আপনারা অবাক হবেন শুনতে। সে বলে, প্রতিদিন রাতে আমি আমার নিজেকে প্রোটেকশনের জন্য দরজার পাশে, আমি খাটে বসে থাকি, আমি যেন সজাগ থাকি এবং আমি যেন চিৎকার করতে পারি, আমি ঘুমাই না। ও আমাকে নষ্ট করতে এসেছিল একবারই। এরপর থেকে আমি রুমে একজন হুজুর থেকে দোয়া পড়ে নিয়ে আসছিলাম, সেটা টাঙিয়ে রাখির পরে প্রবলেম দেখি না, আর আমার রুমের পাশ দিয়েও আসে না, আর রুমটাকে পাক রাখি। আমার ভাই না পাক, ও শেষ, আমরা ওর মৃত্যু চাই। আপনি সামনে আসেন নাই কেন? তখন রেফাত ভাই জিজ্ঞেস করে। সে বলে, আমি জানি না কোন বিপদ আবার আসে, আমার ভাইকে 3-4 বার বাধা হয়েছে, সে সব কিছুই খুলে ফেলে। এত সহজে এত কঠিন বাঁধন কিভাবে খুলে ফেলে আমরা জানি না। অথচ সেই মান্নান কিন্তু বলেছে যে তার বোন তাকে ধ্বংস করছে, এই বিয়ে সে মেনে নিচ্ছিল না। রেফাত ভাই বুঝে গেল ওর স্ত্রী আসলে কালপ্রিট। রিফাত ভাই দুপুরে রুম অন্ধকার করে 11টা মোমবাতি জ্বালিয়ে গোল দাগ দিয়ে পরবর্তী দিন বসে ওর সামনে। আর এদিকে একে একে 7 জন ওস্তাদ চলে আসে। হঠাৎ ওস্তাদের আসার পর ওকে সহজে বাধা যায়, ও বাঁধন খুলে ফেলবে এরকম অবস্থা। ওস্তাদের মধ্যে যিনি মারা গেছেন এবং সবচেয়ে পাওয়ারফুল, সে আসার পর, সে তো বেঁচে ছিল, আসার পর ওর বিশাল সৈন্যবাহিনী দেখে ফেলে এবং ওর আসার পর নিয়ে আসে, এবং ওর সৈন্যবাহিনীর সাথে সাথে এই ওস্তাদের প্রায় 45 জনের সাথী আসে তার সাথে। এরা বাসার আশেপাশে থাকে এবং এইখানে কাহিনী হচ্ছে যে রিফাত ভাইয়ের ওস্তাদরা এসে বলে যে ওর কিন্তু বিশাল সৈন্যবাহিনী এবং 45 জনের, এরা বাসার আশেপাশে থাকে, ওদের ধরতে হবে রাত 1টার পর। তখনই মান্নান থেকে আসছে ভিতর থেকে, শুনেন, ওরা আমাকে শেষ করে ফেলবে, আমি দেখেছি ওদের, ও আমার শরীরে এখন নাই, আমি কথা বলতে পারছি। রিফাত ভাই শুনছেন, রিফাত ভাই বুঝে গেছেন এই লোকের ভেতর ফান্নার আছে। তখন রিফাত ভাই বলেন, ফান্নারের নামে একটা কাগজে রক্ত দিয়ে লেখো, সেটা পড়তে থাকবে আর ও জ্বলতে থাকবে, আসুক, ওর প্রস্তাব ছুটাবো। রিফাত ভাই পুরানো শুরু করলে নাকের সামনেই ধরতেই সে গালাগালি শুরু করে, এবং এমন ভাষা যা আসলে এখানে এরকম এপিসোডে বলা সম্ভব না।
যাই হোক, রিফাত ভাইকে ইশারা দিল, ওস্তাদরা ইশারা দিয়ে থামতে বলল। রিফাত ভাই থামলো। ওস্তাদরা বলল ওর পাপের অবস্থা খারাপ, ও বলবে একরকম, শোনাবে আর একরকম। ও বলবে কিভাবে এই সমস্যায় পড়লো। ফান্নারের নাম ভাঙিয়ে আসছে এই হারামখোর। ফান্নার আসলে খুব ভালো একজন জিন এবং খুব প্রসিদ্ধ জিন, ওর জগৎ আলাদা। এই জিন আসছে তিব্বত থেকে, ভাষা রপ্ত করেছে রাজশাহীতে এবং ফান্নারের কিছু পরিচিত লোকজনদের সাথে। সেই থেকে সেই ফান্নারের নাম চেনে। সে ফান্নারকে সেই ফান্নারকে নিবে এরকম প্ল্যানিংও করে। ওকে যে পালতো সে মারা গেছে, ও ছাড়া পেয়েছে। যাই হোক, এবার ও বলুক, না হলে পুরা কাগজ ওর নামে নিয়ে পুরাতে থাকো। ওকে বের করে ফেলতে পারলে মেরে ফেলবে। আর নাম লেখো কাগজে, ফান্নারের কাগজটা ফেলে দাও, লেখো জগন। ও পুরানো বাড়িতে ছিল, পুরানো বাড়িতে থাকতো। ফান্নারের নামে পুরালে ও এখানে হাজির হবে। ওর কাছে আমরা চুনোপুটি। যদি কোনোভাবে ফান্নারের নাম পুরাই দাও তাহলে ও আমাদের শেষ করে দিবে। 100 থেকে 500 ফান্নারকে কিচ্ছু করতে পারবে না। রিফাত ভাই রক্তে জগন নাম লিখে পুরাতে থাকে এবং ওই পুরানো থাকা অবস্থায় এক পর্যায়ে এই প্রথম মান্নান অজ্ঞান হয়ে পড়ে সাথে সাথেই। রিফাত ভাই বলেন কি ঘটনা কি? বলেন ঘটনা কি? আপনি না বললে আমরা বের করতে পারবো না। পরের দিন জ্ঞান ফেরে, বাড়ি পাক পবিত্র করা হয়। এদিকে মানুষজন তো অলরেডি জমে গেছে, এলাকার মানুষজন। মান্নানকে আড়াল করা হয়। মান্নান বলে, আমি বিশাল পাপ করে ফেলেছি, আমি জানি না এই পাপের শাস্তি কি। আমার স্ত্রী ছাড়াও আমার আরো একজনের সাথে বিবাহ হয়েছে, সেটা কেউ জানে না। ও অন্য গ্রামে থাকে, আমি ওর সাথে থাকতে চাই, কিন্তু আমার স্ত্রীকে এই বাড়ির সবাই পছন্দ করে। আমি চাইছিলাম ওকে সরাতে, তাই সর্বাত্মক চেষ্টা করে আমিও ব্যর্থ হই। আমি একজন মানুষের কাছে শ্মশানে থাকে, তার কাছ থেকে আমি কিছু জাদু রপ্ত করি। জাদু রপ্ত করার পর থেকে আমি জানি না, আমি রিচুয়ালগুলো পালন করার পরে আমার আর কিছু মনে নাই। রিফাত ভাই আকাশ থেকে পড়ে, তাহলে আপনি সব নষ্টের মূল, আমাকে এইভাবে ডাইভার্ট করে রাখলেন। অথচ ওস্তাদা শুরু থেকে আসলে আমি ডাইভার্ট হইতাম না। এই বলতে রিফাত ভাই ছিটকে পড়ে, হঠাৎ করে টিনের চালের সাথে বাড়ি খায় সবাই। রিফাত ভাই আর ওস্তাদদের সামনে দাঁড়িয়ে আছে ফান্নার। ওস্তাদরা সবাই সালাম দিচ্ছে। ওস্তাদের এক একজন 50-60 ফিট দূরে যেয়ে পড়ে ফান্নার আসার পরে। এত শক্তি নিয়ে এসে ফান্নার আসে, শুধু ফান্নারের ভয়ে সবাই পিছিয়ে যায়। ফান্নারের নাম তখন নেওয়া হয়েছিল বিধায় ফান্নার চলে আসে। কাগজটা সামান্য পোড়ানোও হয়েছিল। ফান্নারের সামনে হাত জোর করে ওস্তাদ হতে সবচেয়ে পাওয়ারফুল যিনি, তিনি ওকে বুঝাতে থাকেন একটা ভাষায়। একটা সময় ফান্নার রাজি হয় চলে যেতে। তুড়ি মারার সাথে সাথেই মাংস চাপ দিলে যেরকম ছিন্ন ভিন্ন হয়ে যায়, ছোট মাংস, আপনি ফর এক্সাম্পল কোনো বেলুনের ভিতরে যদি লিকুইড রক্ত ঢুকানো হয় এবং সেটা চাপ দেওয়ার পর যেরকম স্প্ল্যাশ করে রক্ত, সেরকম ছিন্ন ভিন্ন হয়ে স্প্ল্যাশ করছে চারিপাশে, এরকম শব্দ আসছে। ফান্নার চলে যায়, জগনকে ছিন্ন ভিন্ন করে চলে যায়। পুরো বাড়িতে তাবিজ পুঁতেছিল মান্নান, জগন পুঁতিয়েছিল। যা খারাপ কাজ করার সে মান্নানকে দিয়ে করিয়েছে। দিন শেষে কিছু তাবিজ পাওয়া যায় বাড়ির উঠোনের মাঝখানে, মাঝ বরাবর। রিফাত ভাই মান্নানকে আর কি বলবেন, সেটার ভাষা নাই। কিন্তু মান্নানের স্ত্রীকে বলেছেন, আপনি আর ওই বাড়িতে না গেলেই হবে। এই আজ জাদুটনার সাহায্য নিয়েছে, কাল অন্য কিছু দিয়ে সে জাদু করবে। ওনাকে ওনার মতো থাকতে দিন। পরে যদিও ওনাকে বের করে দেওয়া হয় বাসা থেকে, এটা পরে উনি খবর পেয়েছিল। এরপরে জানা যায়নি আসলে কি হয়েছে, কিভাবে কি হয়েছে। হয়তো এখন কি অবস্থায় আছে সেটাও রিফাত ভাই জানেন না। গ্রামের নামটা এখনো আর কেউ উচ্চারণ করতে চায় না। মানুষ বলে ওই নাম নিলে নাকি কেউ পেছন থেকে স্মরণ করে বা পেছন থেকে ডাক দেয়। অনেক বছর আগে সেই গ্রামে একটা পুরনো বাড়ি ছিল। বাড়িটা একসময় খুব জমজমাট ছিল। হাসি গল্প সব কিছু মিলে যেন মানুষেরা একদম বাড়িতে ভরা ভরা ছিল। কিন্তু হঠাৎ এক রাতেই সব কিছু যেন একদম বদলে যায়। সেদিন রাতটা ছিল অমাবস্যা। আকাশে চাঁদ নেই, চারপাশে ঘন অন্ধকার।
হঠাৎ গ্রামের মানুষজন শুনতে পায় একটা মেয়ের কান্নার শব্দ। কান্নাটা আসছিল ওই বাড়ির ভেতর থেকে। কেউ প্রথমে গুরুত্ব না দিলেও পরে সবাই গুরুত্ব দেয়। যখন কেউ প্রথম গুরুত্ব দেয়নি, সবাই মনে করেছিল যে হয়তো কারো পারিবারিক ঝামেলা শুরু হয়েছে। কিন্তু তখনও কান্নাটা একদমই থামেনি, বরং যত রাত বাড়তে থাকে তত ভয়ঙ্কর হতে থাকে কান্নার শব্দটা। সকালে সবাই সাহস করে কয়েকজন গ্রামবাসী বাড়িটার ভেতরে ঢোকে, কিন্তু তারা যা দেখেছিল তা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। যখন কয়েকজন মিলে গ্রামবাসীরা সে বাড়িটার ভেতর ঢোকে, দেখে যে সেটা আজও কেউ ভুলতে পারেনি যা দেখেছিল। দেখলো যে ঘরের মাঝখানে একটা মেয়ে পড়েছিল, চোখ দুটো খোলা, মুখে এক অদ্ভুত হাসি, কিন্তু শরীর ছিল প্রচন্ড রকমের ঠান্ডা। তারপর থেকে শুরু হলো আসল সব ভয়ানক ঘটনা। প্রতিদিন রাত 12টার পর ওই বাড়ি থেকে আবার সেই কান্নার শব্দ শোনা যেত, কখনো কান্না, কখনো বা হাসি। যারা সাহস করে কাছে যেত তারা বলতো যে ভেতরে কেউ তো হাঁটছে, ধীরে ধীরে, খুব ধীরে। মেঝেতে কারো পায়ের শব্দ যেন স্পষ্ট কানে ভেসে আসে, ঠক ঠক করে। কিন্তু দরজা খুললেই কেউ নেই। একদিন গ্রামের এক যুবক ঠিক করলো সে এই বাড়ির সত্যিটা উদ্ঘাটন করেই ছাড়বে। তার নাম ছিল রাশেদ। রাশেদ রাতে একা ওই বাড়িতে ঢুকে পড়ে। তার হাতে শুধু একটা টর্চ লাইট আর মোবাইল ফোন ছিল। সে ভেতরে ঢুকেই বুঝতে পারলো এই বাড়ির বাতাসটা স্বাভাবিক না, যেন অস্বাভাবিকভাবে বাতাসটা বয়ে যাচ্ছে। একটা ঠান্ডা অনুভূতি, মনে হচ্ছিল যে কেউ তাকে দেখছে। হঠাৎ রাশেদের হাতে থাকা টর্চ লাইটটা একদম নিভে গেল, চারপাশে পরিপূর্ণ অন্ধকারে ছেয়ে গেল। ঠিক তখনই তার কানের কাছে একটা ফিসফিস শব্দ এলো, তুমি কেন আসছো? রাশেদ কাঁপতে থাকে। সে ধীরে ধীরে পেছনে তাকায়, কিন্তু পেছনে কেউ নেই। হঠাৎ মোবাইলের আলো জ্বলে ওঠে, আর সেই আলোয় সে দেখতে পায় ঘরের কোণে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা। চুলগুলো মুখ ঢেকে রেখেছে, কিন্তু ঠোঁটের কোণে একটা ভয়ঙ্কর হাসি যেন ছল ছল করছে। এবং ধীরে ধীরে এক পা দু পা করে সেই মেয়েটি রাশেদের দেখে এগিয়ে আসছে। রাশেদ যখন এমন পরিস্থিতির শিকার হলো, সে দৌড়তে চাইল, কিন্তু তার পা যেন আটকে গেছে। মেয়েটা তার একদম সামনে এসে দাঁড়ায়, তারপর খুব ধীরে ধীরে মুখ তুলে বলে, আমাকে এখানে রেখে তুমি কি এখান থেকে চলে যাবে? এমন কথা বলার পর রাশেদের হুঁশ থাকে না, রাশেদ অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন সকালে গ্রামের মানুষজন বাড়ির সামনে রাশেদের মোবাইলটা পড়ে থাকতে দেখে, কিন্তু রাশেদ সে আর কখনোই ফিরে আসেনি। লোকে মুখে শোনা যায় এখনো নাকি রাত 12টার পর ওই বাড়ির পাশ দিয়ে গেলে দুইটা শব্দ শোনা যায়। একটা হলো মেয়ের কান্না, আরেকটা হলো ছেলের আত্মচিৎকার। আর মাঝে মাঝে কেউ ফিস ফিস করে বলে, তুমিও কি আমার মতো ভেতরে আসবে? যাই হোক, রাশেদ হারিয়ে যাওয়ার পর গ্রামটা পুরোপুরিভাবে বদলে গেল। সন্ধ্যা নামার আগেই সবাই নিজ ঘরের দরজা বন্ধ করে দিত। কেউ আর ওই বাড়ির দিকে ভুল করেও তাকাতো না। কিন্তু ভয় কি কখনো থেমে থাকে? রাশেদের ছোট ভাই সাইফ, সে কিছুতেই মানতে পারছিল না যে তার বড় ভাই হঠাৎ করেই উধাও হয়ে গেছে। তার মনে হচ্ছিল যে রাশেদ এখনো বেঁচে আছে, হয়তো বা কোথাও সে আটকে আছে। একবার রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়ার পর রাশেদের ছোট ভাই সাইফ
চুপচাপ বেরিয়ে গেল তার গন্তব্যে। আর তার গন্তব্য হলো সেই পুরনো অভিশপ্ত বাড়ি। বাড়ির সামনে দাঁড়াতেই তার বুকের ভেতরে ধরপড় শুরু হয়ে গেল। দেখলো যে হাওয়া নেই, কোনো বাতাস নেই, তবুও আশেপাশের সমস্ত গাছগুলো কাঁপছে। মনে হচ্ছিল কেউ যেন তাকে ভেতরে ডাকছে, এসো, ভেতরে এসো। সাইফ বাধ্য হয়ে সেই বাড়ির মেন ফটক দরজাটা খুলে ফেলল। দরজাটা ধীরে ধীরে কাঁপিয়ে কুকিয়ে উঠলো এবং শব্দ হলো, যেমন কি একটা শব্দ আছে না যেরকম, এমন শব্দ হলো। ভিতরে ঢুকে সে থমকে দাঁড়ালো। দেখলো মেঝেতে ধুলো জন্মে আছে এবং পুরনো বিচরি গন্ধ আর এক অদ্ভুত ঠান্ডা অনুভব হচ্ছে। ঠিক তখনই সাইফ পিছন থেকে শুনতে পেল, সাইফ! সে চমকে উঠল। এই কণ্ঠটা, এটা তো তার ভাইয়ের কণ্ঠ, রাশেদের। তখন সাইফ প্রত্যুত্তরে বলল, ভাই তুমি কোথায়? তুমি কোথায় আছো ভাইয়া? সাইফ দৌড়ে ভেতরে গেল। একটা ঘরের সামনে গিয়ে সে থামলো। ভেতর থেকে আবারও সেই কণ্ঠ, আমি এখানে ভাই, আমাকে বাঁচাও। সাইফ দরজাটা খুলে ফেলল, কিন্তু ভেতরে ঢুকে সে যা দেখল তার রক্ত জমে গেল। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে রাশেদ, কিন্তু ওটা আসল রাশেদ না। তার চোখ পুরোপুরি কালো হয়েছিল, মুখও বিকৃত হাসিছিল, আর তার পিছনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা। মেয়েটা ধীরে ধীরে বলল, তুমি তাকে নিতে আসছো? সাইফ কাঁপতে কাঁপতে বলল, ও আমার ভাই, তাকে ছেড়ে দাও প্লিজ। হঠাৎ রাশেদ হাসতে শুরু করলো, একটা অদ্ভুত ভয়ঙ্কর হাসি, এবং সে বলল, আমি আর তোমার ভাই না রে পাগল। তারপর ঘরের সব দরজা জানালা নিজে থেকে বন্ধ হয়ে গেল। অন্ধকার বাড়ি, অন্ধকার ঘর, শুধু একটাই ফিসফিস শব্দ এলো, এখান থেকে কেউ আর বের হতে পারে না। পরদিন সকালে গ্রামের মানুষজন আবারও সেই বাড়ির সামনে কিছু একটা দেখতে পেল। দেখলো দুটো জিনিস পড়ে আছে, একটা হলো সাইফের স্যান্ডেল, আর একটা হলো ভাঙা মোবাইল। তো ভাইয়া, এই ছিল আজকের ঘটনাটি। আশা করছি আপনারা এই ঘটনা মন দিয়ে অনুভব করেছেন এবং আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং একটা ইতিবাচক কমেন্ট করে রাখবেন। আমরা আপনাদের সমস্ত কমেন্টগুলো পড়ি এবং আমরা আপনাদের কমেন্ট দেখলে খুব খুশি হই। আমাদের মধ্যে গল্প বলার নতুন একটা অভিজ্ঞতা জেগে ওঠে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি নিশাত ফারজানা আবারও এলাম আপনাদের সামনে আমার জীবনের ঘটনা নিয়ে। তো আজকে আমি আমার ভার্সিটি লাইফের একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। সে ঘটনাটির সময়কাল হচ্ছে 1999 সাল। 1999 সালের সেপ্টেম্বরে আমাদের ইউনিভার্সিটি থেকে আমরা পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই আমাদের ইউনিভার্সিটির বাসে। তো পিকনিক স্পটটি ছিল ঢাকা থেকে দূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি জায়গায়। আমি নামটি বলতে চাচ্ছি না ওই জায়গাটি অ্যাকুরেটলি, কারণ বললে সবাই চিনে ফেলবে। আমি শুধু জাস্ট বললাম যে রূপগঞ্জে। তো রূপগঞ্জে আমাদের গাড়ি যেতে যেতে অনেক প্রায় বিকেল হয়ে গেল। আমরা রওনা দিয়েছি 11টা-12টার দিকে, কিন্তু যেতে যেতে 3টা সাড়ে 3টা বেজে গেল এবং সাথে আকাশ খুব একদম ঘন কালো মেঘে ছেয়ে গেল। বৃষ্টি হবে হবে এরকম একটা ভাব। সেপ্টেম্বর মাসে আসলে তেমন বৃষ্টি হয় না, কিন্তু হঠাৎ করে সেদিন একটু বৃষ্টি বৃষ্টি ভাব হলো। 1999 সালে সেটা। তো আমরা ভাবছি যে হয়তো বৃষ্টি হবে বা হবে না, যাই হোক আমরা সবাই বাসের থেকে, আমরা প্রায় 35-40 জন বাসের থেকে নামলাম
নেমে আমাদের বাসটা পার্ক করা হলো একটা মাঠের মধ্যে। যেহেতু ওটা গ্রাম সাইড, হ্যাঁ, আমরা গেলাম এবং আমরা সবাই ঘুরলাম সেই জায়গাটা। ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা দেখলাম, দিঘি দেখলাম, নৌকায় উঠলাম, মজা টজা করলাম, খেলাম। এবং তারপরে ধীরে ধীরে সন্ধ্যা হয়ে গেল, প্রায় 6টা বেজে গেল এবং সাথে সাথে শুরু হলো খুব ঝিরঝিরে বৃষ্টি। এবং বৃষ্টি, কোনো বাতাস নেই, জাস্ট বৃষ্টির পরিমাণ বাড়তে লাগলো, সেই সাথে অন্ধকারও বাড়তে লাগলো। এবং মজার ব্যাপার হচ্ছে বৃষ্টি আসার সাথে সাথে ওই এলাকার কারেন্ট চলে গেল। এবং আমরা যেখানে গিয়েছি সেটা যেহেতু একটু গ্রাম সাইড এবং ওটাকে একটা পিকনিক স্পট বানানো হয়েছে, তাই আশেপাশে তেমন কোনো ঘর বাড়ি ছিল না, শুধু খোলা মাঠ এবং ওই জায়গাটা, মানে ওখানকার কিছু স্টাফ। তো আমরা পিকনিক স্পট থেকে যখন আমাদের গাড়ির কাছে এলাম ফিরে আসার জন্য, গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়েছে কিন্তু গাড়ি চলছে না। তো চলছে না, কি সমস্যা? পরে দেখলো যে আসলে গাড়ির চাকা ওই মাঠের মধ্যে, যেহেতু গাড়ি পার্ক করা ছিল, বৃষ্টি পড়ে পড়ে মাঠটা যেহেতু মাটির, সেটা একদম কাদা হয়ে গেছে, ভিজে নরম হয়ে গেছে এবং গাড়ির চাকা ওখানে দেবে গেছে। অনেক ভারী গাড়ি, অনেক বড় গাড়ি, ইউনিভার্সিটির নিজস্ব গাড়ি। তো চাকা দেবে যাওয়াতে তখন সবাই মিলে আমরা গাড়ির পেছন থেকে ধাক্কা দিতে শুরু করলাম, নানাভাবে উঠাতে চেষ্টা করলাম, হ্যাঁ, কিন্তু কিছুতেই নড়ানো যাচ্ছে না। আর তখন মোবাইল তো ছিল না, আপনারা বুঝতেই পাচ্ছেন, মানে যোগাযোগের কোনো ব্যবস্থাও ছিল না। এদিকে বাসায় আমার মা, আমার আত্মীয় স্বজনরা খুব টেনশন করছে, কারণ আমি কখনোই মানে বিকেল করি নাই আমার ইউনিভার্সিটিতে। যাই হোক, তো আর আমার সাথে আমার একটা জুনিয়র বোন ছিল, ও খুব মানে আরো বেশি কান্নাকাটি করছে, কারণ একমাত্র মেয়ে, ওর বাবা আমার উপর ছেড়ে দিয়েছে ওকে, যে ঠিক আছে তুমি ওকে নিয়ে যাও সাথে করে এবং তুমি নিয়ে এসো। মানে আমরা প্রতিবেশী ছিলাম যদিও, কিন্তু আমাকে তারা খুব আদর করতেন। তো যাই হোক, আমরা বসে আছি, আমারও কান্না পাচ্ছে, কিন্তু আমি যেহেতু সিনিয়র মানুষ ওখানে কাঁদতে পারছি না, আর ও বসে কাঁদছে। তো আমরা অন্ধকারের মধ্যেই একটা পোড়ো বাড়ি বলতে বাড়িটা পরিত্যক্ত, হ্যাঁ, একটা খড়ের বেড়া দেওয়া একটা বাড়ি, উপরে একটু হালকা টিন আছে কিন্তু ফুটা টিনটা, মানে অনেকদিন ধরে বাড়িতে কেউ থাকে না। ওই জায়গায় ওই বাড়ির উঠানে আমরা বসে আছি টিনের নিচে বৃষ্টি থেকে বাঁচার জন্য। এদিকে অন্ধকার প্রচন্ড, আমরা মানে ভয় পাবো না, আমরা আসলে মানে কোনো অ্যাবনর্মাল কিছু ভয় পাচ্ছি না, আমরা ভয় পাচ্ছি যে আমরা বাসায় যাব কি করে, আদৌ কি ফিরতে পারবো, এরকম একটা চিন্তা আমাদের মধ্যে। কিন্তু আমি তখন লক্ষ্য করলাম সেই বৃষ্টির মধ্যেই খুব, যখন একটু বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে যে আমরা তো আছি 35-40 জন, কিন্তু না, মনে হচ্ছে যে আরো বেশি আছে। সেখানে হয়তো বা মানে 100 জনের উপস্থিতি আমি দেখতে পাচ্ছি ছায়ার মতো, কারণ অন্ধকারে তো সবাইকে ছায়া ছায়া মনে হচ্ছে। কাছে আসলে হয়তো বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা আমাদের ফ্রেন্ড বা এটা আমার অমুক, বোঝা যাচ্ছে যে মানুষ হাঁটলে বোঝা যায়, ওরকম দেখা যাচ্ছে অনেক মানুষ। তা আমরা ভাবছি যে ঠিক আছে, আমাদের বাসের সবাই মনে হয় বৃষ্টি এনজয় করছে বা হাঁটছে, মানে কারো কোনো তেমন টেনশন নেই, কিন্তু আমি আর আমার ওই ছোট জুনিয়র বোনটার মধ্যে খুব টেনশন কাজ করছিল। এটা হচ্ছে আমার একদম দেখা, যে আমি কিন্তু আমরা গিয়েছি 35-40 জন, কিন্তু আমি উঠানে দেখতে পাচ্ছি যে আরো অনেক অ্যাবাউট 100 লোকের ছায়া আমি ওখানে দেখতে পাচ্ছি। তো আমি কিছু বলছি না, আমার ছোট জুনিয়র বোনটা আমাকে ধরে খুব কাঁদছে আর ভয় পাচ্ছে, হ্যাঁ, যে আপু, হ্যাঁ বাসায় যাবো কি করে, আব্বা অনেক বকবে। আমিও চিন্তা করছি। তখন আমাদের যে বাসের যে সভাপতি ছিলেন, হ্যাঁ, সে আমার ফ্রেন্ড, তো সে এসে আমাকে বলে, আমার ডাক নামে ধরে ডেকে বললো যে সোমা তোমরা চলে যাও, আমি একটা রিক্সা ডেকেছি, এখন আমি তো জানি যে তুমি বাসায় না গেলে তোমার মা অনেক মানে হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বে, তুমি ওকে নিয়ে চলে যাও। মানে আমার ছোট বোনটাকে দিকে তাকিয়ে বলেছে ওকে নিয়ে চলে যাও, আর কাউকে এখানে বলো না, কারণ তাহলে সবাই ধরবে যে আমরাও যাব ফেরত। আর গাড়িটা যেহেতু এখানে রয়েছে, ইউনিভার্সিটির গাড়ি, এটার একটা দায়িত্ব আছে আমাদের, এটাকে পাহারা দিতে হবে। সো আমরা মেয়ে, মানে মোট 4-5 জন মেয়ে ছিলাম, আমরা 2 জন, আর বাকি যে 3 জন ছিল ওদের আবার ওই কাছাকাছি একটু দূরে 2-3 কিলোমিটার দূরে ওদের আত্মীয় বাসা ছিল, যার জন্য ওরা ওখানে থাকবে বলে ভেবেছে। কিন্তু আমার বাসা অনেক দূরে ছিল ওখান থেকে, মানে আমার বাসা ছিল ওখান থেকে আরো ধরেন প্রায় 15 কিলোমিটার দূরে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি ওকে নিয়ে রওনা হলাম।
তো তখন ও কান্না থেমেছে, রিক্সা কোন দিকে আমাদেরকে দেখিয়ে দিয়েছে ও। আমরা অন্ধকারে আন্দাজেই হাঁটতে শুরু করলাম। সবাই হাঁটছে, হ্যাঁ, যার যার মতো। আমরাও হাঁটছি ঝিরঝির বৃষ্টির মধ্যে, কোনো বাতাস নেই, হালকা শীত লাগছে, আমরা হাঁটছি। আর হঠাৎ করে মনে হচ্ছে যে আমার ওড়না ধরে কেউ টান দিচ্ছে। ব্যাপারটা আমার একটুখানি খটকা লাগলো। আসলে তখন ভূতের ভয় বা জিনের ভয় ধরনের কোনো ভয় আমাদের মধ্যে কাজ করতো না, বিশেষ করে আমার মধ্যে। আমি খুব ডানপিটে স্বভাবের ছিলাম, সেটা পরে আরেক ঘটনাতে বলবো। তো আমার ওড়না ধরে কেউ টান দিয়েছে, দেন আমি মানে পেছন ফিরে তাকিয়েছি। তাকে মানে অন্ধকারে তো বুঝতেছি না যে কে, পেছন ফিরে দেখি কেউ নাই। কে ধরলো ওড়নাটা, কে ধরলি রে, আমি এরকম করে বলছি। দেখি আমার পায়ের কাছে বসে আছে আমাদের ইউনিভার্সিটি আরেক ছোট ভাই। সে জার্নালিজমে পড়ে, সে এখন অনেক বড় সাংবাদিক একটা পত্রিকার। আমি জানি সে শুনলে সে হাসছে মনে মনে। সে আমাকে আমার ওড়না ধরে মানে নিচু হয়ে বসে বলছে, সুমা আপু আমাকে নিয়ে যান। হ্যাঁ, আমারও এখানে ভাল লাগছে না, ভয় করছে, মানে ও খুব ভীতু টাইপের ছিল। যাই হোক, আমি বললাম যে ঠিক আছে চল। তো আমি ওদের দুজনকে নিয়ে আমরা রিক্সায় উঠলাম। আমি ওপরে বসলাম আর ওরা দুজন সিটে বসছে রিক্সা। তো রিক্সাটা চলছে এবং রিক্সার যে হ্যারিকেনের আলো সেটাতে আর কি চলছে। এখন ওরা যেহেতু গ্রাম সাইড এবং যে রাস্তা দিয়ে চলছে তার দুই পাশে হচ্ছে বাঁশঝাড়, বৃষ্টি হচ্ছে, কোনো বাতাস নেই। আমি বারবার এই কথাটি কেন বলছি আপনারা একটু দর্শকরা খেয়াল করবেন। বৃষ্টি হচ্ছে কিন্তু কোনো বাতাস নেই, কোনো ঝড় নেই। আমরা যাচ্ছি এবং আমি খুব মজা করে গান গাচ্ছি যে আমার খুব মজা লাগছে, হ্যাঁ, যে এত সুন্দর একটা পরিবেশ, যাচ্ছি, বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ খেয়াল করলাম আমাদের সামনে মানে প্রায় 10-12 ফিট পরে কতগুলো বাঁশ দুপাশ থেকেই একদম রাস্তার মাঝখানে শুয়ে পড়লো। সাথে সাথে রিক্সাওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন আফারা পড়েন, আমার বলতেছে আর কি এই কথাটা। সে বলতেছে আপনারা দোয়া করেন। আমি বলছি কেন দোয়া পড়বো, কি সমস্যা? হ্যাঁ, বাঁশ পড়ছে, এটা কি সমস্যা? বাতাসে তো পড়তেই পারে। তো মানে আমার সাথে ছোট ভাইটা যেটা ছিল সে বলতেছে, সোমা আপা আপনি প্লিজ দোয়া পড়েন। ওরা তো লা ইলাহা ইল্লাল্লাহ এমন জোরে জোরে বলতেছে, মানে আমার ছোট জুনিয়র বোনটা ওরকম কাঁদতেছে আর বলতেছে। আমি কিন্তু ভয় পাচ্ছি না, কারণ আমার কাছে তো ওইসবের কোনো মানে চিন্তাও ছিল না। হ্যাঁ, আমি বলতেছি আরে এটা তো সুন্দর দৃশ্য একটা, বাঁশ কি সুন্দর শুয়ে পড়েছে, আবার দাঁড়িয়ে যাচ্ছে, হ্যাঁ, আবার রিক্সা আগাতে গেলে শুয়ে পড়ছে। তো তখন রিক্সাওয়ালা আমাকে একটু ধমকে সুরে বলছে, রাফা আপনি বেশি কথা কর, হ্যাঁ, আপনি একটু চুপ করে আপনি দোয়া করেন, হ্যাঁ, আর না পারলে চুপ করেন। আমি তখন মানে আসলে একটু চুপ হয়ে গেলাম। চুপ হয়ে গিয়ে তো আগাতে রাখলাম। রিক্সাওয়ালা ওরা আর আমার ছোট দুই জুনিয়র ভাই বোন ওরা খুব জোরে জোরে দোয়া পড়ছে। ওদের দেখে মানে আমি তখন একটু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে দেখলাম যে না বাঁশগুলো সরে গেল, কিন্তু কিছু ছোট ছোট আলো মনে হচ্ছে আমাদের সাথেই যাচ্ছে, মানে বাঁশঝাড়ের ভেতর দিয়ে আলোগুলো যাচ্ছে। হ্যাঁ, এটা দেখে রিক্সাওয়ালা মানে আমাদেরকে বারবার বলছে যে আপনারা একটু জোরে জোরে পড়েন না, দোয়া পড়েন না। সেও পড়তেছে, আমরাও পড়ছি। আমি জাস্ট আসলে সত্যি কথা বলতে তখন মন দিয়ে যে ওটা পড়ছি না সেটা না, আমার কাছে মজা লাগছিল। মানে আলোগুলো আমার কাছে মনে হচ্ছিল জোনাকির আলো বা কিছু, কিন্তু সেটা অনেক বড় ছিল। জোনাকির আলো তো ছোট ছোট হয়। আমার মাথার মধ্যে এটা একদমই কাজ করে নাই যেটা কিসের আলো। তারপরে যাই হোক, আল্লাহর রহমতে আমরা মেইন রোডে এসে পৌঁছালাম বাসঝাড় ছেড়ে। তারপর মেইন রোডে নামার পরে রিক্সা থেকে রিক্সাওয়ালাকে ভাড়া আগেই দেওয়া ছিল, আমার ফ্রেন্ড দিয়ে দিয়েছিল, আমরা বাসে উঠবো আর কি। তখন ওরা উঠে যাচ্ছে, আমি রিক্সাওয়ালাকে বলছি যে ভাই আপনি কেন এমন করলেন? হ্যাঁ, আপা আপনারা কি জীবনে জিন ভূত দেখেন নাই? তা আমরা মানে আমি সত্যি একটুখানি মানে অবাক হয়েছি। আমি বলছি যে কি বলেন জিন ভূত দেখবো, মানে কি বাসের সাথে জিন ভূতের সম্পর্ক? তখন উনি বললো যে আসলে আপনারা যে জায়গাটা গিয়েছেন ওটা তো মাত্র এই জঙ্গল কেটে ওটাকে একটা রিসোর্ট বানানো হয়েছে বা পিকনিকের জন্য একটা স্পট করা হয়েছে। মানে রিক্সাওয়ালা ভাষায় বলছে, আমি বলছি সেটাই। বলছে এখন তো এটা কাইটটা বা গাছ গোছ কাইটটা ওগুলা বানাইছে, তো এখন কিন্তু আর ওইখানে ওই জিনেরা থাকতো, তো হেরা এখন ওই বাঁশ ঝাড়ে যাইয়া বসছে। হ্যাঁ, আপনি যে দেখছেন বাঁশ পড়ছে, কেন পড়ছে? আমি বললাম কেন পড়ছে, হয়তো বাতাসে পড়ছে। হ্যাঁ, বা বাতাস ছিল, একটু খেয়াল করে দেখে। রিক্সাওয়ালা যখন এটা বলছে আমার তখন মনে হচ্ছে যে আসলে তো তাই, বাতাস তো ছিল না। হ্যাঁ, তাহলে বাঁশগুলো কেন পড়লো?
মানে এইটা যখন মনে পড়ছে তখনই আমার আসলে গায়ে কাটা দিয়ে উঠছে। এবং সে রিক্সাওয়ালা বলতেছে যে যেহেতু আলোগুলো আপনাদের পিছনে পিছনে গেছে, আল্লাহ মাফ করুক, আপনারা দোয়া পড়তে পড়তে চান। দেন আমার ছোট বোন আর ভাইটা আমাকে টানতে টানতে বলতেছে, আপা আপনি বেশি করেন তো, এখন দেখেন অবস্থা, এখন আল্লাহর নাম নিতে নিতে চলেন। যাই হোক, আমি আল্লাহর নাম নিতে নিতে আসলে তখন আমি সিরিয়াসলি ভয় পেয়েছি এবং আল্লাহর নাম নিতে নিতে বাসায় এসেছি। বাসায় এসে গোসল টোসল করেছি সে রাতেই, এবং আমার মাকে আমি ঘটনাটা বলি নাই, কারণ আমি জানি সে বললে ভয় পাবে। অনেকদিন পরে সেই ঘটনাটা আমি বলেছি। যাই হোক, আল্লাহ বাঁচিয়েছে হয়তো আল্লাহ রহমতে। এবং এই ঘটনার সাথে যে সম্পৃক্ত যে দুজন চরিত্র, সেই দুজনও আমার সাথে আছে, তারাও শুনতে পাচ্ছে এবং তারাও আমাকে খুব ইন্সপায়ার্ড করেছে এই ঘটনাটা বলার জন্য। ডিয়ার লিসেনার, প্রতিনিয়ত বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই চ্যানেলের মধ্যে আপনারা প্রতিনিয়ত বাছাই করা ভয়ানক ঘটনাগুলো রাত 10টা বাজে শুনতে পারবেন। আপনারা যারা বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে চান তারা অবশ্যই এই চ্যানেলে ঘুরে আসতে পারেন। এই চ্যানেলে কয়েকটি এপিসোড পাবলিশ করা আছে যা শুধুমাত্র বাছাই করা ভয়ানক ঘটনা। ডিয়ার লিসেনার, আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। আমি পরবর্তী এপিসোডে আপনাদের সেই ঘটনাটি তুলে ধরার চেষ্টা করব। তো আজকের জন্য এখানেই বিদায় নেব। আবার আগামীকাল নতুন কিছু বাছাই করা ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।